লাগছে তো, আস্তে আস্তে করো তো। আমি তো হারিয়ে যাচ্ছি না। আমি নিজে থেকে যখন তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছি, তখন তো এত তাড়াহুড়ো করছো কেন? উফ জান, তুমি এত হট যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি জানো আমার কত দিনের স্বপ্ন ছিল তোমাকে আদর করব। আজ তোমাকে এত কাছে পেয়েছি, আর সেখানে কি আস্তে আস্তে করতে মন চায় বলো? তাই বলে এত জোরে করবে নাকি? আস্তে করো প্লিজ, আমার অনেক ব্যথা লাগছে। প্রথম প্রথম একটু ব্যথা লাগবে, আমার জন্য একটু সহ্য করো না জান। আমি তোমার জন্য সব করতে পারি জান, কিন্তু আমাকে কখনোই ছেড়ে যেও না। না, কখনোই যাব না। কথাটা বলে মায়াকে বলার সুযোগ না দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। তারপর নিজের মতো করে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে মাহিন বলল, জান আমি বাসায় যাই, সময় হয়ে গেছে। আর কিছুক্ষণ থাকো না। না, আম্মু রেগে যাবে, বাসায় যাই। আচ্ছা যাও। মাহিন মায়ের উপর থেকে উঠে শার্ট প্যান্ট পরে ব্যাগ কাঁধে নিয়ে মায়ের কপালে চুমু দিয়ে চলে গেল। মাহিন সাইকেলে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাহিন পৌঁছে গেল দেখে ওর আম্মু বসে আছে। মাহিন পাশে গিয়ে বসে বলল, আম্মু কি হয়েছে, এভাবে বসে থেকে কি ভাবস? না কিছু না, পড়া হয়েছে। হ্যাঁ। যাও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও। আম্মু সত্যি করে বলো কি হয়েছে? বললাম তো কিছু না। মাহিন আর কিছু না বলে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বাহিরে এসেছে মাহিন। টেবিলে বসলো। মাহিনের আম্মু খাবার দিতে লাগলো আর চশমাটা ঠিক করে বলল, মাহিন, হ্যাঁ আম্মু বলো। আচ্ছা যদি কখনো তোর আব্বু তোকে নিয়ে যেতে চায়, তুই কি আমাকে ছেড়ে তোর আব্বুর সাথে চলে যাবি? মাহিন লোকমাটা মুখে দেওয়ার আগে কথাগুলো শুনে থমকে গেল। মাহিন ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আজ হঠাৎ এই প্রশ্ন? না মানে কিছু না। তোর তো 20 বছর হয়ে গেছে, তুই তো আর ছোট নাই। এখন টাকা পয়সা ও দরকার আছে তোর। তোর নিশ্চয়ই ইচ্ছে করে সবার মতো দামি পোশাক পরতে, দামি খাবার খেতে। তাই আমার মনে হলো তোর আব্বু নিতে আসলে তুই নিশ্চয়ই চলে যাবি। মাহিন ওর আম্মুর কথা শুনে চুপ করে থাকলো। কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে ওর আম্মুর ওড়না দিয়ে মুখ মুছে রুমে চলে গেল। মাহিনের আম্মু চেয়ার টেনে বসে চিন্তা করতে লাগলো। আর এইদিকে মাহিন বসে ভাবতে লাগলো, আমার বাবাকে আমি সেটাই জানি না, কেমন দেখতে তাও জানি না। আবার সেই মানুষটা আমাকে নিতে আসবে, হাসি পাচ্ছে অনেক। সেই দিন কোনো দিন আসবে নাকি? মাহিন কথাগুলো ভাবতে লাগলো আর হাসতে লাগলো। মাহিন হাসতে হাসতে মাহিনের রাগ বাড়তে লাগলো। মাহিন কোলের উপরে থাকা বালিশটা শক্ত করে খামচে ধরে জোরে ছুঁড়ে মারল। সোজা দরজা দিয়ে বের হয়ে গেল। মাহিনের আম্মু শব্দ পেয়ে দৌড়ে মাহিনের রুমের দিকে আসলে দেখে বালিশ পড়ে আছে। মাহিনের আম্মু বালিশটা নিয়ে ভিতরে ঢুকে বলল, মাহিন, কি হয়েছে? কিছু না। বল কি হয়েছে? এত রেগে যাচ্ছিস কেন? রাগ হবে না। আমি এমন একটা ছেলে যার বাবা নামটা যার বাবার নামটাও জানি না, আবার নাকি সেই বাবা নামের মানুষটা আমাকে নিতে আসবে। আম্মু সিরিয়াসলি তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি? অবশ্যই নিতে আসবে। আর তোর আব্বু কে সেটা সেই দিন জানতে পারবি, যেই দিন তোকে সে নিতে আসবে। কেন আমাকে নিতে আসবে কেন? এত বছর কোনো খোঁজ খবর নাই, আর 20 বছর পর আমাকে নিয়ে যেতে আসবে? সেই প্রশ্নগুলো তখনই জানতে পারবি। আর এত রাগ করা ভালো না। যাও তো আম্মু, ভালো লাগছে না। মাহিনের আম্মু কিছু না বলে চলে গেল। মাহিন বেশ কিছুক্ষণ বসে থেকে বাইরে চলে গেল। বন্ধুদের সাথে খেলা করে 7টার দিকে বাসে আসলো। বাসে এসে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে বলল, আম্মু বাড়ি ভাড়া দাও নাই কেন? আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, উনি বলো এই মাসের ভাড়া দাও নাই। ও আমার তো খেয়াল নাই। আচ্ছা তুই পড়তে বসে, আমি পরে দিয়ে দিব। তোমার কাছে টাকা আছে তো? মাহিনের আম্মু কিছুক্ষণ চুপ থেকে মাহিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আছে, তুই যা পড়তে বসে। তাহলে ভাড়াটা দাও, আমি দিয়ে আসি। আঙ্কেল সবার সামনে আমাকে হাসির পাত্র করে ছাড়ছে। মাহিনের আম্মু কিছুক্ষণ ভেবে রুমে গিয়ে টাকাটা নিয়ে এসে মাহিনের হাতে দিল। মাহিন টাকাটা নিয়ে ভাড়া দিতে চলে গেল। মাহিন রাস্তাতেই হাঁটছিল আর ভাবছিল, আম্মুর হঠাৎ কি হলো, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কিছু বলে চুপ করে থেকে কিছুক্ষণ পর কথা বলে।
আম্মুর কি কিছু হয়েছে নাকি? হইলেও তো কিছু বলবে না, বিষয়টা দেখতে হয়তো। মাইন কথাগুলো ভাবতে ভাবতে বাড়িওয়ালার বাসায় গিয়ে ভাড়া দিয়ে বাসার দিকে রওনা দিল। হঠাৎ করে মাহিনের ফোনটা বেজে উঠল। মাইন ফোনের স্ক্রিনে মায়ের নাম দেখে মুখে হাসি ফুটে উঠল। মাইন ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ জান বলো। কি করছো? এই তো রাস্তায় হাঁটছি, তুমি কি করো? তোমার কথা ভাবি। মাহিন বাসায় একবার আসতে পারবে? এখন যাব। আসো। এখন গেলে মানুষজন কি বলবে? সকালে কলেজে দেখা করি। না, এখনই আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক। আচ্ছা ওয়েট, আসছি। মাইন মায়ের সাথে কথা বলতে বলতে মায়ের বাসার দিকে যেতে লাগলো। বাসার সামনে গেলে দারোয়ান থামিয়ে দিয়ে বলল, মাহিন বাবু, এই সময় এখানে কি করছো? দারোয়ানের কথা শুনে মাহিন কিছুটা চমকে উঠল। পরে নিজেকে স্বাভাবিক করে বলল, উফ আঙ্কেল, আমাকে বাবু বলবেন না তো। আমি তো এখন ছোট নাই, এখন বড় মানুষ হয়ে গেছি। আর ম্যাম, বাসায় নোট রেখে গেছি, সেইটাই নিয়ে যেতে এসেছি। দারোয়ান কিছু না বলে ভিতরে ঢুকতে দিল। মায়ের বাসার সামনে গিয়ে কলিং বেল দেওয়ার আগে গেট খুলে গেল। মায়ের সাথে সাথে মায়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। মায়ের ঠোঁটে আলতো করে কিস করলো। মায়া হেসে বলল, আরে দুষ্টু ছাড়ো, কেউ দেখে ফেলবে, ভেতরে আসো। মাহিন ভিতরে ঢুকলে বসার রুমে যেতেই সাথে সাথে দরজা নক করার শব্দ হতে লাগলো। তিয়া মাহিনকে সোফায় বসতে দিয়ে দরজা খুলে দেখে পুরো বাসার মানুষজন হাজির। মায়া কিছু বলতে যাবে, সাথে সাথে কয়েকটা মহিলা মায়াকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে গালাগালি করতে লাগলো। মাহিন এত চিল্লাচিল্লির শব্দ শুনে বসা থেকে উঠে দরজার কাছে যেতেই হা হয়ে গেল। মাহিনকে দেখে ছেলেরা ছুটে এসে মারতে লাগলো। মাহিন মার খেতে লাগলো আর বলল, আমাকে ছেড়ে দেন। আমাদের মারছেন কেন? আমরা আপনাদের কি ক্ষতি করছি? মাহিনের কিল ঘুষি মারতে মুখ ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই বলতে লাগলো, তোমাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ম্যাম আর ছাত্র হয়ে এসব জঘন্য কাজ কিভাবে করতে পারো? মাহিন মায়া অবাক হয়ে গেল। তখনই পিছন থেকে মাহিনের ক্লাসমেট রবিন এসেছে। ওদের ঘনিষ্ঠ ছবি দেখাতে লাগলো। মাহিন মায়া তো অবাক হয়ে গেল। মাহিন রেগে গিয়ে রবিনকে মারতে যাবে, সাথে সাথে বলল, কুল ব্রাদার কুল। ম্যামের সাথে ধরা খেয়েও দেখি সাহস কমে না। আমাকে মারার আগে নিজের কথা ভাব। আমি যদি তোকে একা পাই, তোকে আমি মেরে ফেলবো। ছাড়া পাইলে তো করবি, গুড বয়। রবিন হাসতে হাসতে ওইখান থেকে চলে গেল। লোকজন সবাই মিলে বলে, ওদের শাস্তি হিসেবে ওদের বিয়ে পড়িয়ে দেওয়া হোক। মাহিন কান্না করতে করতে বলল, আমি বিয়ে করব না। আমি কোনোভাবে ওনাকে বিয়ে করতে পারবো না। যেই মেয়ে বিয়ের আগে ছাত্রর সাথে এসব করতে পারে, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। প্লিজ আমাকে যেতে দেন। মায়া মাহিনের কথা শুনে সব কষ্ট যেন এক নিমেষেই তুচ্ছ মনে হচ্ছে। মাহিনের কথাগুলো যেন তীরের মতো বিঁধে গেল। মাহিনের দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে বলল, মাহিন, তুমি এটা কি বললে? ঠিক বলছি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার কি দোষ? উনি নিজে আমার সাথে নিজেকে শেফে দিয়েছিল। আপনারা বলেন, কেউ যদি নিজের ইচ্ছে নিজেকে সঁপে দেয়, সেখানে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে? মাহিনের কথা শুনে সবাই আরও রেগে গেল। মাহিনের চুল ধরে গালে ঠাস ঠাস করে মেরে বলল, মজা নেওয়ার সময় নিয়েছোস, আর এখন বিয়ে করবি না? তোকে তো বিয়ে করতে হবে, না হলে আমাদের সমাজের ছেলে মেয়ে আবার এই ধরনের ভুল বারবার করবে। বিয়ে তোকে করতেই হবে। কথাগুলো বলে দুজনকে ধরে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। মায়া কথা বলার শক্তি যেন পাচ্ছে না। মায়ের নিজের উপরে ঘৃণা হচ্ছে। মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেকে তুই ভালোবেসেছিলি, যাকে হারানোর ভয়ে নিজের শরীর দিয়ে দিলি, আর সেই আজ বলে যে নিজের দেহ বিয়ের আগে দিয়ে দেয়, তাকে বিয়ে করতে পারবে না? মায়ের কথাগুলো ভেবে চোখের পানি ঝরাতে লাগলো। মাইন সবার কাছে আকুতি মিনতি করতে লাগলো। মাইনের কথা কেউ শুনলো না। কয়েকজন মানুষ কাজী সাহেবকে নিয়ে এসেছে। জোর করে ওদের বিয়ে দিতে লাগলো। কাজী সাহেবকে মাহিনের আব্বুর নাম বলতে বলে বলতে না পারায় সবাই মাহিনকে জারক সন্তান বলে গালাগালি করতে লাগলো। দারোয়ান এই অবস্থা দেখে সহ্য করতে না পেরে ওদের মাহিনের বাবার জায়গায় তার নাম দিল, আর তার স্ত্রীর নাম দিল। মাহিন রাগে কষ্টে কান্নায় ভেঙে পড়তে লাগলো। মায়ের বলল, প্লিজ, আমি এই বিয়ে করতে চাই না। প্লিজ ওকে যেতে দেন। সব দোষ আমার, দয়া করে আমার জন্য ওকে ছোট করবেন না। মায়ের কথা শুনে মাহিন যেন থমকে গেল। মাহিন মায়ের দিকে তাকাতে দেখে মায়ের চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। মাহিনকে ছেড়ে দেওয়ার জন্য সবার কাছে আকুতি মিনতি করতে লাগলো। মাহিন নিজের কাছে নিজের উপরই ঘৃণা হতে লাগলো। মাহিন মনে মনে বলল, যাকে সবার সামনে ছোট করলাম, আর সেই কিনা এখনো আমাকে বাঁচানোর জন্য কথা বলছে। ছি মাহিন, তুই এত নিচে নেমে গেছস।
প্লিজ ওকে যেতে দেন, ওর সুন্দর একটা ভবিষ্যৎ আছে, দয়া করে ওকে ছেড়ে দেন। ওদের কোনো কথা শুনলো না, সবাই জোর করে ওদের বিয়ে পড়িয়ে দিল। তারপর ওদের গালাগালি করতে করতে চলে গেল সবাই। মাহিন মায়া নিচের দিকে তাকিয়ে আছে, মায়ের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন মায়ের হাত ধরতে যাবে, সাথে সাথে মায়া চিৎকার দিয়ে পড়ল, এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও, আর কোনো দিন যেন তোমার মুখ আমি না দেখি। আর আমি এই বিয়ে মানি না, আর তুমিও এই বিয়ের কথা ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। মায়া কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মাহিন মায়াকে কিছু বলার সাহস পেল না। দারোয়ান মাহিনকে বলল, মাহিন বাবু তুমি চলে যাও, ম্যামের সাথে তুমি ঠিক করো নাই। ভুল শুধু ম্যামেরই ছিল না, তোমারও ছিল, তোমারও ভুল ছিল। তুমি সব দোষ ওনার উপর চাপিয়ে ঠিক করো নাই। মাহিন দারুণের কথায় কোনো উত্তর না দিয়ে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন রাস্তা দিয়ে চোখের পানি নিয়ে হাঁটছিল। মাহিনের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মাহিন নিজের গালে নিজে থাপ্পড় মেরে বলতে লাগলো, মাহিন, তুই বাঁচার জন্য কেন মায়ের উপরে সব চাপিয়ে দিলি? মায়া তো তোকে তার শরীর দিতে চায় নাই, তুই নিজেই তো বাধ্য করস। মাহিন, তুই আসলে জঘন্য হয়ে গেছস। আজ যা হয়েছে সব তোর জন্য হয়েছে। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল। হঠাৎ করে মাহিমের সামনে বাইক কেউ থামালে মাহিম ধাক্কা লেগে পড়ে গেল। মাহিম রেগে কিছু বলতে যাবে, দেখে রবিন হাসছে। মাহিম ওকে মারতে যাবে, রবিন বলল, আমার গায়ে একটা টাচ করবি, তোর আর ম্যামের ভিডিও তোর মায়ের কাছে যাবে। কুত্তা, আমার সাথে তোর সমস্যা? তুই কেন ম্যামকে ফাঁসিয়ে দিলি আমাকে মারতি? তাই বলে তুই আমাদের ভিডিও তুলে এমনভাবে সবাইকে বলে দিবি? তোর আর ম্যামের এত ভালোবাসা, এত রোমান্স আমার সহ্য হচ্ছিল না। তুই যে সেই ছোট থেকেই আমার পছন্দের জিনিস কেড়ে নিস। প্রতিবার ক্লাসে প্রথম তুই হোস, আমি হই সেকেন্ড। আর ম্যাম আমার কিরাস, আমার ভালোবাসা। আর তুই শেষমেশ তাকেও কেড়ে নিলি। আর তোদের আমি কিভাবে সুখে থাকতে দেবো বল? মাহিম রেগে রবিনকে মারতে যাবে। রবিন সাথে সাথে হাসতে হাসতে বলল, কুল বেবি কুল, এত রাগ করা ভালো না। আর যেভাবে ম্যামকে দোষী বানালি, সেই অনুযায়ী তোর আমও গেল, ছালাও গেল। অনেক শান্তি লাগছে মনে। কুত্তা, তোকে আমি মেরে ফেলবো। মাহিম রবিনকে ধরতে যাবে, সাথে সাথে রবিন বাইক নিয়ে চলে গেল। মাহিম রেগে ফোঁস করতে লাগলো। মাহিমের রাগে কান্না আসতে লাগলো। রাগের সামনে থাকা গাছে ঘুষি মারলো। ওইখানে বসে পড়ে কান্না করতে লাগলো। মাহিমের ফোন বেজে উঠল। মাহিম ফোনটা বের করে দেখে ওর আম্মু কল দিয়েছে অনেকগুলো। মাহিম নিজেকে স্বাভাবিক করে কলটা রিসিভ করে বলল, আম্মু, আমি আসছি। মাহিম কথাটা বলে কল কেটে দিল। রাস্তার কলে পানি দিয়ে মুখ ধুয়ে নিল। কাটা জায়গাগুলো জ্বলতে লাগলো। মাহিম হাত মুখ ধুয়ে পকেট থেকে রুমাল বের করে মুছতে মুছতে চলে যেতে লাগলো। মাহিম মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বাসায় ঢুকলো। মাহিম ভিতরে ছেলে মানুষের কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। মাহিম আস্তে আস্তে আরো ভিতরে এগিয়ে গেলে শুনতে পেল, আমি আমার অধিকার চাই না, তুমি আমার ছেলেকে তার অধিকার দিয়ে দিলে আমি খুশি। আমার হাতে আছে আর মাত্র কয়েক মাস, জানি না এই কয়েক মাসের ভেতরে কখন কি হয়ে যাবে। মানে কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি, আমার হাতে বেশি সময় নাই। তুমি যত তাড়াতাড়ি পারো মাহিনকে আমার থেকে দূরে নিয়ে যাও। আমি জানি আমার মৃত্যু ওই সহ্য করতে পারবে না, তাই আমি চাই না ওর থাকাকালীন আমার কিছু হোক। কি হয়েছে তোমার? ব্লাড ক্যান্সার, আর আমার কিডনি নষ্ট হয়ে গেছে। মাহিনের আম্মুর কথা শুনে মাহিনের আব্বু দাঁড়িয়ে গেল। মাহিন কয়েক পা পিছিয়ে গেল। মাহিনের চোখে পানি যেন অঝরে ছুটতে লাগলো। মাহিনের বুকে ব্যথা হতে শুরু করলো, নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। মাহিন দাঁড়িয়ে থাকতে না পেরে অনেক কষ্টে নিজের রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমার সাথে কেন এমন হচ্ছে? একে তো বিয়ে হয়ে গেল, আম্মুকে জানাতে পারলাম না, আর অন্যদিকে আম্মুকেও কেড়ে নিয়ে যেতে চাচ্ছ। এই আল্লাহ, আমার আম্মুকে তুমি কেড়ে নিও না। তুমি তো জানো আমার এই দুনিয়াতে আম্মু ছাড়া কেউ নাই। আমি আম্মুকে ছাড়া কিভাবে বাঁচবো? মাহিন কতগুলো ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লো। মাহিনের আব্বু মাহিনের আম্মুকে বলল, তুমি আমাকে আগে কেন বলো নাই? শোনো, চিন্তা করো না, আমি তোমাকে ভালো একটা ডাক্তার দেখাবো, তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। ঠিক হওয়ার না, আমাকে মেডিসিন খেতে দিয়েছিল, বাট আমি খাই নাই।
না খাওয়ার কারণে রোগটা বেশি বেড়ে গেছে। অপারেশন করলে নাও বাঁচতে পারি, তাই টাকা খরচ হোক আমি এটা চাই না। তুমি শুধু আমাকে কথা দাও আমার ছেলেকে ভালো রাখবে, সব সময় আগলিয়ে রাখবে, কখনোই কষ্ট দিবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি মাহিনকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব, কখনোই কষ্ট দেব না। আমি যে অধিকার তোমাকে দিতে পারি নাই, সমাজে তোমাকে লুকিয়ে রেখেছি, তেমন আমার সন্তানকেও রাখবো না। আমি সবাইকে বলবো মাহিন আমার সন্তান, ওকে আমি সব অধিকার দিব। মাহিনের আব্বুর কথা শুনে মাহিনের আম্মু খুশিতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহিনের আব্বু চোখ মুছতে যাবে, সাথে সাথে মাহিনের আম্মু সরে গেল। মাহিনের আব্বু হাত নামিয়ে ফেল। মাহিনের আব্বু বলল, কি ব্যাপার, মাহিন তো এখনো আসলো না, এত রাত হয়ে গেল। বুঝতে পারছি না, ওই তো এত রাত করে না। ওয়েট, আমি কল দিয়ে দেখি কি। মাহিনের আম্মু মাহিনকে কল দিতে পাশের রুম থেকে ফোনের রিংটোন বাজলে দুজন অবাক হয়ে যায়। পাশের রুমে গিয়ে দেখে মাহিনের ফোন খাটের উপরে। মাহিনকে ডাকতে যাবে তখনই মাহিন ওয়াশরুম থেকে বের হইলে মাহিনের আম্মু রাগী কণ্ঠে বলল, কি ব্যাপার মাহিন, তুই বাসায় আসলি একবার ও আমার সাথে দেখা করলি না? কি ব্যাপার, তোর মুখে এগুলো কিসের দাগ? মাহিনের আম্মু মাহিনের কাছে আসলে মাহিন হাত সরিয়ে দিয়ে বলল, কিছু না আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা খেতে দেই, আগে তুই সামনের দিকে তাকা, মাথা নিচু করে তাকিয়ে আছিস কেন? মাহিন তাকালে ওর আব্বুকে দেখে অবাক হয়ে যায়। মাহিন বলে উঠল, আপনি তো রবিনের আঙ্কেল তাই না? মাহিনের আব্বু অবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি আমাকে চেনো? হুম, আপনাকে কে না চেনে, সবাই চেনে। আপনি বড় বিজনেসম্যান। জি, তাই? কিন্তু আপনি আমাদের বাসায় কেন? মাহিন, এইটা কোন ধরনের ব্যবহার? সরি। মাহিনের আব্বু মাহিনের কাছে এসে কাঁধে হাত রেখে বলল, সরি বলতে হবে না, আমি তোমাদের বাসায় এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কেন? আমি কেন আপনার সাথে যাব? মাহিনের আব্বু কিছু বলতে যাবে তার আগেই মাহিনের আম্মু ওকে থামিয়ে দিয়ে বলল, মাহিন, উনি তোমার আব্বু। ভালো তো আমি কি করব? আম্মু আমাকে খেতে দিবে কিনা বলো। আচ্ছা চলো। রাহাত, তুমিও আসো। মাহিন বারান্দায় চলে গেল, চেয়ার টেনে বসলো টেবিলের সামনে। মাহিনের আব্বুও পাশে বসলো। আম্মু আমাকে খাওয়াই দিবে, আমি হাত দিয়ে খেতে পারবো না। তোর হঠাৎ কি হলো? আমি আগে খাওয়া দিতে গেলে না বলতি আমার হাত আছে, আজ আবার বলছিস খাওয়াই দিতে? সময়ের সাথে সাথে মানুষ তো কত পরিবর্তন হয়, সেইখানে আমিও হচ্ছি। যাক, খুব ভালো। আচ্ছা, তোর ঠোঁট কাটা কেন? তোকে কেউ মারছে? না, পড়ে গেছিলাম। এত রাত হলো কেন? তুমি খাওয়াই দিবে এত কথা বলতে ভালো লাগছে না। ওয়েট কর, তোর আব্বুকে খাবার দেই। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? মাহিনের আব্বুর কথা শুনে মাহিনের আম্মু তাকালে মাহিন সাথে সাথে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিনের আম্মু বলল, মাহিন, কি হয়েছে, কান্না করছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? আমাকে বল কি হয়েছে। আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি তো জানি আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে। তাহলে তুমি আমাকে ছেড়ে কেন চলে যাবে? মাহিনের কথা শুনে মাহিনের আম্মু বলল, তার মানে তুই সব শুনে ফেলেছস? হ্যাঁ। আরে আমার জন্য চিন্তা করিস না শোন, তোর আব্বু আছে আর তোর বড় আম্মুও আছে, ওইখানে গেলে দেখিস অনেক ভালো থাকবি। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। আম্মু, আমাকে ছেড়ে যাও না। আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে, যখন তোমার কথা মনে পড়ছে আমি আর নিতে পারছি না। আরে আমার কিছু হয় নাই, আমি মজা করছি তো, তোর আব্বুকে বোকা বানিয়েছি। মাহিনের আম্মু মাহিনের আব্বুকে ইশারা করলো। মাহিনের আব্বু বলল, হ্যাঁ মাহিন, কান্না করো না, তোমার আম্মু আমার সাথে মজা করছে। মাহিন স্বাভাবিক হয়ে রাগী লুক নিয়ে বলল। আম্মু, এইসব বিষয়ে কেউ মজা করে? মাহিনের রাগ দেখে দুজন হেসে দিল। মাহিন রাগ করে বসে নিজের খাবার নিয়ে খেতে লাগলো। মাহিনের কাণ্ড দেখে দুজন হেসে বলল, ব্যাপার, একাই খাবার খাচ্ছিস কেন? আমার কাছে দে, আমি খাওয়াই দেই। দরকার নাই। মাহিনের আম্মু জোর করে খাবার খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে মাহিন মাথা নিচু করে বলল, দেখো আম্মু, আর এমন মজা করবে না। আচ্ছা, করব না, সরি। এখন যা, ঘুমিয়ে যা। আমি আজকে তোমার সাথে ঘুমাবো। ইয়াহ, এত বড় ছেলে মায়ের,
কাছে ঘুমাবে, এটা কোনো কথা? আমি এত কিছু জানি না। আচ্ছা রাহাত, তুমি মাহিনের রুমে শুয়ে পড়ো। এই ছেলের মাথায় কি যে চলছে কে জানে। আমিও তোমাদের সাথে ঘুমাই। মাহিন মাঝখানে থাকলো, আমি এক সাইডে তুমি এক সাইডে। দরকার নাই। যে মানুষটা ছোটবেলায় কখনোই আমাকে ভালোবাসে নাই, বড়বেলায় এসেছে এইসব ন্যাকামি করতে। আর আপনি কিসের আমার আব্বু? আপনাকে দেখলে রাগ হচ্ছে। আপনি আমাদের বাসা থেকে চলে যান তো। শুনেন, আমার বাবার পরিচয় নেই, সবাই এখন আমাকে জারদ সন্তান নামে চেনে। মাহিনের কথা শুনে মাহিনের আব্বু আম্মু দুজন অবাক হয়ে তাকিয়ে বলল, এসব কি বলছিস? ঠিক বলছি। যাই হোক, এইসব বিষয়ে কথা বলতে চাই না। মাহিন ওর আম্মুর রুমে চলে যায়। মাহিনের আম্মু মাহিনের আব্বুকে বলে, কিছু মনে করো না, ওর মাথাটাই হয়তো গরম হয়ে গেছে। এখন ওর সাথে কথা বললে আবোল তাবোল কথা বলবে। তুমি ওর রুমে শুয়ে পড়ো। রাহেলা, তুমি কি আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছো, নাকি শুধু মাহিনের জন্য আমার সাথে এভাবে কথা বলছো? তোমার কি মনে হয় যেইটা ভাবো ওইটাই? মাহিনের আম্মু কথাটা বলে চলে যেতে নিলে মাহিনের আব্বু পিছন থেকে জড়িয়ে ধরলে মাহিনের আম্মুর চোখ বন্ধ করে ফেলে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিনের আব্বুর চোখেও পানি জমতে থাকলো। মাহিনের আব্বু কিছু বলার আগে মাহিনের আম্মু সরিয়ে দিয়ে বলল, তোমার কোনো অধিকার নাই আমার ওপরে, তাই আমাকে টাচ করার চেষ্টাও করো না। এখানে আমি তোমাকে এই জন্য নিয়ে আসিনি, মাহিনকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমি মারা গেলে ওকে দেখার জন্য কাউকে না কাউকে দরকার। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আগামীকাল তুমি ও আমার সাথে যাবে। আমি কোথাও যাব না। মাহিনকে নিয়ে গিয়ে তার প্রাপ্ত সম্মানটা দিলে খুশি হব। আর হ্যাঁ, আমার সন্তানকে কষ্ট দিলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ওই যদি কখনো জানে তুমি আমার সাথে কী করেছো, তোমাকে খুন করে ফেলবে। তাই সাবধানে থেকো, কখনোই প্রকাশ করো না আমাদের সম্পর্কর ব্যাপারে। যাই হোক, রুমে যাই, না হলে আবার ওই ফিরে আসবে। মাহিনের আম্মু চলে গেল। মাহিনের আব্বুর চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। মাহিন ওর আম্মুকে শুয়ে পড়তে দেখে মাহিন ওর আম্মুর হাতের উপরে মাথা দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মাহিনের আম্মু মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কপালে চুমু দিয়ে বলল, মাহিন, আমাকে কিছু কথা দিবি? হ্যাঁ বলো আম্মু। তুই তোর আব্বুর সাথে ওদের বাসায় গেলে ওদের সাথে মিলেমিশে থাকবি, হুটহাট করে রেগে যাবি না। কথা দে তোর আব্বুকে কখনোই অসম্মান করবি না, আর তোর আব্বুর গায়ে কোনো দিন হাত তুলবি না। মাহিন ওর আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। মাহিন ওর আম্মুকে বলল, আম্মু, আমি তো এই বাড়িতে যাব না, তাহলে এইসব কথা দিয়ে কি করব? আর পরিস্থিতি কখন কি হবে কেউ জানে না, তাই আমি আগেই কথা দিতে পারবো না। বাট তোমার কথা মেনে চলার চেষ্টা করব। আর আমি কখনোই তোমার কথা অমান্য করছি বলো? মাহিনের কপালে চুমু দিয়ে মাহিনের আম্মু বলল, না, আমার ছেলেটা তো গুড ছেলে, আমার সব কথা মেনে চলে। আচ্ছা মাহিন, ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, দয়া করে আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করিস। আচ্ছা, চেষ্টা করব। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। আচ্ছা আম্মু, আব্বু এত বছর পর কেন এখানে আসলো? আর তোমাকে না কতবার বলছি আমার বাবার পরিচয় কি? তুমি তো কখনোই বলো নাই। আমি একটু তোর আব্বুর উপরে রেগেছিলাম, তাই তোর আব্বুর ব্যাপারে কিছু বলি নাই। মাহিন কিছু বলতে কেউ বলতে পারলো না, মনে মনে ভাবতে লাগলো, তোমার সমস্যার রাগের কারণে আমার 20 বছর মাটি হয়ে গেল। বাবার আদর ভালোবাসা তো পেলাম না, উল্টা মানুষের কথা শুনতে হয়েছে। এমন রাগ করলে যে বাবার নামও বলো নাই। মাহিনকে ভাবতে দেখে মাহিনের আম্মু আদর করে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। মাহিন আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ওর আম্মু দেখে ঘুমিয়ে আছে। মাহিন ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, 10টা বেজে গেছে, অথচ ওর আম্মু উঠে নাই। মাহিন ওর আম্মুর হাত ধরে ডাকতে গিয়ে চমকে গেল। মাহিন ওর আম্মুকে ধরে বলল, আম্মু, এই আম্মু, উঠো না। মাহিনের আম্মুর কোনো সার শব্দ নাই। মাহিন ধাক্কাতে লাগলো। মাহিন জোরে চিৎকার দিয়ে উঠল। মাহিনের আপু দৌড়ে রুমে এসে বলল, মাহিন, কি হয়েছে? চিৎকার দিলে কেন? দেখেন না, আম্মু কথা বলছে না। আম্মুর সারা শরীর ঠান্ডা হয়ে আছে। আপনি একটু ডেকে দেখেন না, আম্মুকে উঠতে বলেন প্লিজ। মাহিনের আপু দৌড়ে মাহিনের আম্মুকে ধরে নিঃশ্বাস সাথে চেক করে থমকে গেল। মাহিন ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, কি হলো? আপনি এভাবে থমকে গেলেন কেন?
কথা বলেন না, আম্মুর কি হয়েছে? মাহিনের আম্মু মাহিনের আম্মুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রাহেলা, এই রাহেলা উঠো না, এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। রাহেলা, এই রাহেলা উঠো না, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। রাহেলা উঠো প্লিজ, তুমি এভাবে চলে যেতে পারো না। মাহিন ওর আব্বুর কথা শুনে যেন পাথর হয়ে গেল। মাহিনের চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছে। মাহিন কথা বলতে পারছে না। মাহিনের আব্বু মাহিনের দিকে তাকিয়ে কিছু বলবে, সাথে সাথে মাহিন পড়ে যেতে নিলে মাহিনের আব্বুর শার্ট ধরে ফেলে। মাহিনকে জড়িয়ে ধরে বলল, মাহিন, এই মাহিন কথা বলো। এই মাহিন, কি হলো তোমার? কথা বলো মাহিন। মাহিনের আব্বু মাহিনের মুখে পানি দিতে লাগলো আর মাহিনকে ডাকতে লাগলো। মাহিনকে রেখে মাহিনের আব্বুর বাইরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। তারপর সবাই মিলে মাহিনের আম্মুকে ধরে বাইরে নিয়ে গেল। আর মাহিনের জ্ঞান ফিরে মানুষ দেখে মানুষ দিয়ে ভরে গেছে। মাহিন দৌড়ে বারান্দায় গিয়ে ওর আম্মুর লাশ ধরে কান্না করতে করতে বলল, আম্মু গো, ও আম্মু, আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে? আম্মু চোখ খুলো। আম্মু, তুমি আমাকে একা করে চলে যাও না আম্মু গো। তুমি চলে গেলে আমার কি হবে আম্মু? কথা বলো, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ উঠো। এই আম্মু, তুমি না বলো আমার কষ্ট তোমার সহ্য হয় না, তাহলে আজ কেন শুয়ে আছো? মাহিনের পাগলামি আর কান্না করতে দেখে সবার চোখে পানি চলে আসলো। মাহিনকে সবাই বোঝানোর চেষ্টা করতে লাগলো। মাহিনের আপু মাহিনকে ধরে পড়ল। মাহিন, কান্না থামাও। তুমি এভাবে কান্না করলে তোমার আম্মু অনেক কষ্ট পাবে। তুমি শান্ত হও, এভাবে পাগলামি করতে হয় না। তুমি শেষবারের মতো তোমার আম্মুকে দেখে নাও, আর যাও অজু করে আসো, জানাজার নামাজ পড়তে হবে। আব্বু, আমার আম্মুকে উঠতে বলেন। আমি আম্মুকে নিয়ে যেতে দিব না। ওনাদের বলেন আম্মুকে নিয়ে না যায়। এমন পাগলামি করো না। মাহিনের আপু মাহিনকে বুঝাতে লাগলো। মাহিনকে জোর করে নিয়ে রুমে গেল। আর এইদিকে মাহিনের আম্মুকে গোসল করিয়ে জানাজার জন্য রেডি করে নিল। মাহিনকে অজু করিয়ে রেডি করে নিয়ে গেল। জানাজার নামাজ পড়া শেষ করে খাটিয়ে কাঁধে নিয়ে মাহিনের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। মাহিন পড়ে যেতে নিলেই রবিন এসে মাহিনের হাতের খাটিয়া ধরল। মাহিন রবিনকে কিছু বলল না। রবিন বলল, মাহিম, এখন রাগ করার সময় না। আমি তোর শত্রু না, একজন মায়ের ছেলে হিসেবে এসেছি। মাহিন কিছু বলল না। রবিন মাহিনকে নিয়ে যেতে লাগলো। মাহিনের আম্মুকে কবরে মাটি দেওয়া শেষ হলে মাহিন কবর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রবিন মাহিনের আব্বুকে ধরে নিয়ে যেতে চাইলে মাহিন বলল, প্লিজ আপনারা এখন থেকে যান, আমাকে আমার আম্মুর সাথে থাকতে দেন। মাহিন, এভাবে কতক্ষণ থাকবি? দেখ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা কি। এভাবে না থেকে বাসায় চল। রবিন, তুই প্লিজ যা। রবিন মাহিনকে জোর করে নিয়ে যায়। মাহিনের আব্বু কবরের সামনে হাঁটুকড়ে বসে কান্না করতে করতে বলল, রাহেলা, আমাকে ক্ষমা করে দাও। আমি না পারলাম তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিতে, আর না পারলাম তোমাকে নিয়ে সুখে থাকতে। আমার একটা ভুলের কারণে তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। লাস্টবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, মাহিনকে আমি ভালো রাখার চেষ্টা করব। আমি হয়তো তোমার অভাব পূরণ করতে পারবো না, কিন্তু চেষ্টা করব সমস্ত ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবো। মাহিনের আব্বু অনেকক্ষণ বসে কান্না করতে লাগলো। কবরস্থান থেকে উঠে মাহিনদের বাসায় চলে গেল। বাসে গিয়ে দেখে মাহিন পাগলামি করছে। রবিন আর কয়েকটা ছেলে সামলানোর চেষ্টা করছে। মাহিনের আব্বু গিয়ে বলল। মাহিন রেগে গিয়ে ওর আব্বুকে বলল, মাহিন, এভাবে ভেঙে কেন পড়ছো? সবাইকে এই দুনিয়াতে থেকে চলে যেতে হবে। জন্ম যখন একবার হয়েছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মাহিন রেগে গিয়ে ওর আব্বুকে বলল, আপনি তো অনেক খুশি হয়েছেন, আপনার পথের কাঁটা সরে গেছে। আপনি এখনই এই বাসা থেকে বের হয়ে যান, আমি আপনাকে দেখতে চাই না। আমি জানি আমি অনেক খারাপ মানুষ। আমি তোমার আম্মুকে কথা দিয়েছি, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ, আমি আপনার সাথে যাব না। প্লিজ আমাকে তোমার আম্মুর কথা রাখতে দাও, আর এভাবে ভেঙে পড়ো না প্লিজ। তোমার কষ্ট হচ্ছে আমি জানি, আর সেই আমার ভালোবাসা ছিল, তাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার কতটা কষ্ট হচ্ছে একবার বুঝো। কি আঙ্কেল, এসব কি বলেন? এই রবিন, তোর আঙ্কেলকে নিয়ে যা, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আঙ্কেল, এসব কি ধরনের কথা বলছেন? আমি কিন্তু মামুনিকে সব বলে দিব। বলো গা, সবাই জানে আমি মাহিনকে নিয়ে যেতে এসেছি। মাইন আপনার কি হয়? আমার ছেলে। আমি কারো ছেলে না, আমি একটা জারজ সন্তান। মাহিনের আব্বু রেগে গিয়ে মাহিনের গালে ঠাস করে থাপ্পড় মারতে গিয়েও থেমে গেল। মাহিন রেগে বলল, কি হলো, থামলেন কেন? মাহিন, তুমি আমার সন্তান, তুমি জারক না। দেখো, আমার সাথে চলো। তুমি তোমার আম্মুর জন্য হইলেও আমার সাথে চলো। আমি যাব না,
আমি আমার আম্মুর কাছে যেতে চাই। ছোট বাচ্চাদের মতো পাগলামি করো না। তোমার আম্মুর কাছে যাওয়া সম্ভব না, তুমি ভালো করে জানো। মাহিন টেবিলের উপরে ফল কাটা চাকু দেখে নিতে যাবে, সাথে সাথে রবিন কেড়ে নিয়ে বলে, আরে তুই কি পাগল হয়ে গেছিস? দেখো মাহিন, পাগলামি করিস না। এমন পাগলামি করার কোনো মানে হয় না। মাহিন রবিনের সাথে জোরাজুরি করতে গেলে মাহিনের আপু সহ্য করতে না পেরে মাহিনের গালে থাপ্পড় মেরে রেগে বলল, কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে আত্মহত্যা করার জন্য তোমার আম্মু তোমাকে এতদিন পালছে নাকি? তোমাকে সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য আজ এত দূর নিয়ে এসেছে, আর তুমি সেই জীবন শেষ করে দিতে চাচ্ছ? পাগলামি করার একটা লিমিট থাকে। আরে নিজের আম্মুর কথা ভেবে তো নিজের উপর জিদ আনতে পারো, আম্মুর আদর্শ একটা সন্তান হয়ে দেখিয়ে দিতে পারো। কিন্তু না, উনি তার আম্মুর সাথে চলে যেতে চায়। মাহিনের আপুর কথা শুনে মাহিন কিছুটা শান্ত হলো। মাহিনের আপু রবিন অনেকক্ষণ মাহিনকে বোঝাতে লাগলো। মাহিন কিছু বলল না, একেবারে যেন চুপ হয়ে গেল। রবিন মাহিনের লাগেজ চেক করে দেখে সব তোলা আছে, বেশ অবাক হয়ে পড়ল। তখন মাহিনের আপু বলল, রাহেলা সব গুছিয়ে দিয়েছিল। রবিন, তুমি ওইটা ডিকিতে রাখো। রবিন লাগেজ নিয়ে চলে গেল। মাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো। মাহিনকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও বসলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। মাহিন বাইরে তাকিয়ে সব কিছু দেখতে লাগলো আর চোখের পানি ঝরাতে লাগলো। মাহিনের আপুর মাহিনকে দেখে কষ্ট হতে লাগলো। মাহিনকে কিছু বলার সাহস হলো না। রবিন মাহিনের আব্বুকে বলল, আঙ্কেল, আমাদের তো 1 মাস পর পরীক্ষা, এই সময় ওকে নিয়ে যাচ্ছেন? তুমি কি হোস্টেলে থাকবে নাকি ঢাকায় যাবে? এখানে থাকতে হবে, পরীক্ষা দিবে, পড়াশোনার দরকার আছে। ও আচ্ছা, মাহিনকে পরীক্ষার সময় নিয়ে আসবো। ও আচ্ছা, ওইখানে ওই কার কাছে পড়বে? এখানে তো প্রাইভেট কোচিং করে, আর ম্যাম তো মারা গেল। তুমি কি ভুলে গেলে আমার বাড়িতে মানুষের অভাব নাই, আর দরকার হইলে ভালো শিক্ষক নিয়ে আসবো। ও আচ্ছা। রবিনের অনেক রাগ হতে লাগলো, কিন্তু রাগ প্রকাশ করলো না আর মনে মনে ভাবতে লাগলো, শালা ভাগ্য কি, শালা ভাগ্য সব দিক থেকেই আমার থেকে এগিয়ে। এতদিন জানতাম আমি ওর থেকে বড় লোক, আর এখন কিনা আমার আব্বু ওদের বাড়িতে কাজ করে, শেষমেশ আমি নাকি ওদের বাড়ির কাজের লোকের ছেলে হয়ে গেলাম। মাহিনের আপু রবিনকে ভাবতে দেখে বলল, রবিন তোমার হোস্টেলে এসে গেছে। ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে আসি। রবিন কথাটা বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিনের গাড়ি আপন গতিতে চলতে লাগলো। মাহিনের হঠাৎ করে মায়ের কথা মনে পড়লে মাহিন ওদের বাসার সামনে থামাতে বলে গাড়ি থামিয়ে দেয়। মাহিন গাড়ি থেকে নেমে গেটের ভিতর যেতে নিবে, তখনই দারোয়ান জানায় মায়ের গতকাল রাতে চলে গেছে আর একটা চিঠি দিয়ে গেছে। মাহিন চিঠিটা নিয়ে গাড়িতে চলে আসলে মাহিনের আব্বু বলল, কি হয়েছে মাহিন, এখানে কে আছে? কেউ না, ড্রাইভার চলেন। মাহিনের আপু আর কোনো কিছু বললো না। 6 ঘন্টা পর মাহিন একটা বাসার ভিতরে ঢুকলো। মাহিন গাড়ি থেকে নেমে চারিদিকে ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেল। মাহিন ওর আব্বুকে বলল, এইটা আপনার বাসা? হুম। কিন্তু রবিন না বলেছিল এটা ওদের বাসা? ক্লাসে সবাইকে বলছে এটা ওদের বাসা। কি? আচ্ছা, না বলে ছোট মানুষ। আচ্ছা, রবিনের কেমন আঙ্কেল হন? রবিনের আব্বু আমাদের বাসায় কাজ করে, আর ওর আব্বু আমার ছোটবেলার বন্ধু ছিল। আমাদের সাথে ওদের ফ্যামিলির ভালো সম্পর্ক, তাই কেউ বুঝতে পারে না। আর রবিনের সব খরচ আমরাই চালাই। ও আচ্ছা। মাহিন আর কিছু না বলে মাহিনের আব্বুর সাথে ভিতরে যেতে লাগলো। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। মাহিনের আব্বু মাহিনকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। ভিতরে গিয়ে দেখে দুজন বয়স্ক লোক বসে আছে। মাহিনের আব্বু বলে উঠল, আব্বা, আম্মা। দুজন মাহিনের আব্বুর ডাক শুনে ঘুরে তাকাতে মাহিন সালাম দিল। সালামের উত্তর নিল দুইজন। মাহিনের আব্বু মাহিনকে তাদের সামনে নিয়ে গিয়ে বলল, আব্বু, আম্মু, এইটাই তোমাদের নাতি, আর মাহিন এটা তোমার দাদিমা আর দাদু। মাহিনকে দুজন জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে মাহিনের আব্বু রবিনের আব্বুকে বলল, রহিম, মাহিনকে রুমে নিয়ে যা। রবিনের আব্বু রহিম মাহিনের লাগেজ নিয়ে মাহিনকে নিয়ে যেতে লাগলো। মাহিনকে রুম দেখিয়ে দিলে মাহিন অবাক হয়ে রুমটা দেখতে লাগলো। মাহিনকে ফ্রেশ হতে বলে চলে গেল। মাহিনের আব্বু মাহিনের দাদিমা দাদুকে সব কিছু খুলে বলে। মাহিনের দাদিমা বলল, আমি শেষবারের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না। মাহিন দাদু ভাইকে আমরা সবাই ভালো রাখার চেষ্টা করব, একটু কষ্ট দিব না। আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে নে। আচ্ছা, আয়শা কলেজে গেছে নাকি? মাহিনের আপু রুমে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে খাটে শুয়ে থেকে ওর আম্মুর ছবিগুলো দেখতে লাগলো আর হুড়হুড় করে কান্না করে দিয়ে বলল, আম্মু, আমি আজ এখানে আর তুমি মাটির নিচে। আম্মু, এটা আমি কিভাবে সহ্য করব?
মাহিন কথাগুলো বলতে বলতে কানে ভেঙে পড়লো। মাহিনের আপু নিজের রুমে গিয়ে শাও নিয়ে রুমে বসে কান্না করতে লাগলো। রাহেলা, আমাকে ক্ষমা করে দাও। তোমার কলিজার টুকরা ছেলের গায়ে আমি হাত তুলছি। কি করব বলো? আমাদের কথা শুনছিল না, আত্মহত্যা করতে চাইছিল। সেখানে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মারছি। রাহেলা, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে আমি এটা ভাবতেও পারি নাই। আমি ওই ছেলেটাকে কিভাবে সামলাবো? মাহিনের আপু কথাগুলো বিড়বিড় করে বলে কান্না করতে লাগলো। মাইন ওইদিকে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। মাইনকে খাবার দিতে এসে দেখে ঘুমিয়ে গেছে। মাইনের ঘুম ভাঙলে দেখে সারা রুম অন্ধকার হয়ে আছে। মাইন ফোন হাতে নিয়ে আস্তে আস্তে খাট থেকে নেমে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে, দেখে টেবিলের উপরে খাবার। মাইন রুম থেকে বের হয়ে হাঁটতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মাহিন দেখতে পায় অনেক মানুষ বসার ঘরে বসে আছে। মাইনের আপু ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছে। মাহিন নিচে নামতেই দাদিমা বলে উঠল, দাদু ভাই, তোমার ঘুম হয়েছে? মাহিনের দাদিমার কথা শুনে সবে পিছনে ঘুরে মাহিনকে দেখতে লাগলো। মাহিন ওর দাদিমাকে বলল, জি। এইদিকে আসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। মাহিন কাছে গেলে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিল। মাহিন সবার সাথে পরিচিত হয়ে মাহিনের আব্বুকে বলল, আঙ্কেল, এই এলাকায় আমার একটা ফ্রেন্ড আছে, আমি তার সাথে দেখা করতে যাব। কোথায় তার বাসা? মসজিদের পাশেই। মাহিনের সৎমা বলে উঠল, মাহিন, তুমি তোমার ভাইয়ার সাথে যাও, একা এই রাস্তায় যাওয়ার দরকার নেই, রাস্তাটা বেশি ভালো না। কেন? কিছু বকাটে ছেলে মেয়ে আছে, নতুন দেখলে তো আবার তোমার ক্ষতি করতে পারে। ও, মাহেন, চলো আমি নিয়ে যাই। রাফির সাথে যেতে লাগলো। বাইকে করে নিয়ে গেল। আর ওইদিকে মাহিনের আব্বু বলল, যাক, ছেলেটা রুম থেকে বের হলো। ছেলেটা অনেক কান্না করছে দেখছি, চোখ একদম লাল হয়ে গেছে। ওই তো একদম তোমার মতোই দেখতে। আমার মতো, আবার জিদ সব দিকে আমার মতো হয়েছে। রাহেলা থেকে ওর সম্পর্কে শুনে যা বুঝলাম। ও আচ্ছা, শোনো, আমার মনে হয় তোমার ওকে সময় দেওয়া উচিত। বাট অফিসের কাজগুলো করা লাগবে। 2 দিনের জন্য বাইরে যেতে হবে। ওকে নিয়ে যাও, দেশের বাইরে গেলে ঘুরলে মনটা অনেকটাই ফ্রেশ হবে। ওই রবিনের সাথে পরীক্ষা দিবে, মনে হয় না কোথাও যাবে আমার সাথে। আর এমনিতেও ওই আমাকে সহ্য করতে পারছে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এদিকে মাহিনের সৎমা আর মাহিনের আব্বু কথা বলতে লাগলো। মাহিন রাফিকে নিয়ে ওর বন্ধুর সাথে দেখা করে। অনেকক্ষণ সময় কাটালো। 3 ঘন্টা ওইখানে থেকে মাহিন রাফিকে নিয়ে বের হয়ে গেল। রাফি মাহিনকে বলল, বাইক চালাতে পারো? হ্যাঁ। তাহলে তুমি চালাও। মাহিন বাইক চালাতে লাগলো। রাফি পিছনে বসলো। মাহিনকে পিছন থেকে জড়িয়ে ধরলো। মাহিন কিছুটা অবাক হয়ে গেল। মাহিন বলল, ভাইয়া, কিছু হয়েছে? সামনে তোমার ভাবি। কি ভাবি মানে কোনটা? ওই যে দাঁড়িয়ে আছে, তুমি একটু ওকে বোঝাবে যে আমি তোমার সাথে ছিলাম, ক্লাবে যাই নাই। আপনি ভয় পান মেয়ে মানুষকে? হবু বউকে না ভয় পায়? বিয়ে হয়ে গেলে বউয়ের কথা তো শুনতে হয়। আচ্ছা, ভয় পাইয়েন না, আমি দেখছি। মাহিন সামনে গেলে মেয়েটা মাহিনের বাইক থামাতে বলে। পিছন থেকে রাফিকে টান দিয়ে নামিয়ে দিয়ে বলল, কি রে, তুই আজকেও ক্লাবে গেছিস? রূপা, বিশ্বাস করো আমি যাই নাই, ভাইকে জিজ্ঞেস করে ভাবি ওনাকে ছেড়ে দেন, উনি আমার সাথে ছিল। তুমি কে? দেখো। আরে এটা আমার ছোট ভাই মাহিন, তোমাকে বললাম না তখন আমার ভাই এসে। ও আচ্ছা, সত্যি তোমার ভাই তোমার সাথে ছিল? জি ভাবি, ভাইয়ার কলার ছাড়েন, সবাই দেখছে। মাহিনের কথা শুনে রূপা কলার ছেড়ে দিল। রাফি সোজা হয়ে দাঁড়ালো। রূপা বলল, তুমি বললে ওই জন্য ওকে ছেড়ে দিলাম, না হলে আজকে ওরা হাত পা ভেঙে ফেলতে চাইছিলাম। ও আচ্ছা। এসেছে। বউ, বাইকে ওঠো, ডিনার করে বাসায় যাব। যাব। আরে চলো যাই, মাহিন তো কিছু খায় না। মাহিন কিছু বলার আগেই রাফি উঠে পড়লো। সাথে রূপাও পিছনে উঠে পড়ে। মাহিনকে একটা রেস্তোরাঁর সামনে থামাতে বলে। মাহিন থামিয়ে দেয়। তারপর 3 জন রেস্তোরাঁয় গিয়ে বসে। মাহিন শুধু 1 কাপ কফি অর্ডার করলো। রাফি রূপা অবাক হয়ে পড়ল। নাই, চলো। মাহিন ডিনার করা বাদ দিয়ে কফি। মাহিন রাফির দিকে তাকিয়ে বলল, মাথা ব্যথা করছে তাই কফি অর্ডার দিলাম, আর ক্ষুধা লাগছে না। আমি জানি ক্ষুধা লাগছে ঠিক, কিন্তু আন্টির কথা মনে পড়ছে। আন্টির কথা ভেবে খাবার খেতে ইচ্ছে মাহিন কিছু বলল না। নিচের দিকে তাকিয়ে থেকে কয়েক ফোঁটা পানি পড়তে থাকলো। সাথে সাথে রাফি মাহিনের পাশে বসে চোখের পানি মুছে দিয়ে বলল, করছে না। মাহিন, তুমি প্লিজ কান্না করো না। তোমার এক আম্মু হারিয়েছে তো কি হয়েছে, আমরা তো আছি। তোমার আম্মু, মানে আমার আম্মু তো তোমাকে নিজের সন্তানের মতো গ্রহণ করছে।
তুমি আসবে শুনে আমাদের ফ্যামিলির সবাই অনেক খুশি। প্রথমে আমরা ভাই বোন অনেক রেগেছিলাম, যখন আমাদের বোঝালো তখন থেকে তো আমরা তোমাকে মেনে নিয়েছি। দেখো মাহিন রাফিকে জড়িয়ে ধরল। রাফি রূপা মাহিনকে সান্ত্বনা দিতে লাগলো। মাহিন নিজেকে স্বাভাবিক করে নিল। রূপা মাহিনকে বলল, শোনো, আমার শাশুড়ি আম্মু অনেক ভালো, উনি সবাইকে অনেক ভালোবাসে, সবাইকে নিজের করে নিতে পছন্দ করে। মাহিন কিছু বলার আগে খাবার নিয়ে ওয়েটার হাজির হয়ে গেল। রাফি মাহিনকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে লাগলো। মাহিন রাফির দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। রাফি হাসি মুখে মাহিনকে খাওয়াই দিতে লাগলো। মাহিন রাফিকে খাওয়াই দিতে লাগলো। তিনজন খাবার খাওয়া শেষ করে রেস্তোরাঁ থেকে বের হয়ে যায়। রূপাকে ওদের বাসার সামনে নামিয়ে দিলে রূপা বলল, রাফি, তুমি মাইনের সাথে সব সময় থেকো, বড় ভাইয়ের দায়িত্ব যেমন সেইভাবে পালন করো। ওকে একা থাকতে দিও না, মানুষের সাথে যত মিশবে ততই ভুলে থাকতে পারবে। ভাবি আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আমি ঠিক আছি। ভাইয়াকে আমার সাথে থাকতে হবে না। রাফি, মাহিনের কথা শুনবে না, আর দরকার হইলে আমাদের বাসায় রেখে যাও। আমার বোনেদের পাল্লায় পড়লে বুঝবে মজা। রূপার কথা শুনে মাহিন হেসে ফেল। রাফি বলল, দেখো কান্না করো না। ইয়াহু, আমার ভাইটা হেসেছে, বা আমার ভাইয়া মজা করেন না। ভাই হাসলে কত সুন্দর লাগে। আচ্ছা রূপা থাকো বাসায়, আমি বাসায় যাই। আমার মাহিন রাফি রূপার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাইক থামিয়ে দুজন সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিতেই মাহিনের সৎমা দরজা খুলে বলল, এই দুজন আসতে এত সময় লাগলো কেন? টেনশন করবে, অনেক রাত হয়ে গেছে। তোমার বৌমার সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা, ভিতরে আসো দুইজন। মাহিন রাফি ভিতরে ঢুকলো। মাহিনের আব্বু বলল, মাহিন ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে নিবে। আমরা খেয়ে এসেছি। কোথায়? রেস্তোরাঁয় গেছিলাম ভাইয়া আর ভাবির সাথে। ও আচ্ছা, বসে আমাদের সাথে কথা বলবে নাকি রুমে চলে যাবে? রুমে যাব। ভাইয়া আমাদের সাথে আড্ডা দাও না। আতিয়ার মুখ থেকে ভাইয়ের ডাক শুনে মাহিনের কেন যেন অনেক ভালো লাগলো। মাহিন আতিয়ার পাশে গিয়ে বসলো। আতিয়া খুশি হয়ে মাহিনের বাহু জড়িয়ে ধরে বলল, রাফি ভাইয়া তুমি এখন থেকে আমাকে বকাঝকা করলে আমি এখন মাহিন ভাইয়ার কাছে চলে যাব। আমার এখন ভালো হয়েছে। মাহিন ভাইয়া বকা দিলে রাফি ভাইয়ার কাছে যাব, আর রাফি ভাইয়া বকা দিলে মাহিন ভাইয়ার কাছে যাওয়া যাবে। তোমাকে বকা কেন দিব? তুমি তো অনেক মিষ্টি একটা পিচ্ছি পুতুল। আমরা রেস্তোরাঁ গেছিলাম। ভাইয়া তুমি ছোট ভাইয়ার সামনে মান সম্মান নিয়ে টানাটানি করবে না তো? মিষ্টি পুতুল একটা পড়াচোর। রাফি আতিয়া দুজন ঝগড়া লাগিয়ে দেয়। মাহিন দুজনের ঝগড়া দেখে হেসে ফেল। মাহিনের আপু অনেকটা খুশি হয়ে গেল। মাহিন হেসে আতিয়াকে থামিয়ে দিয়ে বলল, বাহ, মিষ্টি পুতুল তো অনেক ঝগড়া করতে পারে। থামো। আর ভাইয়া, ওকে পরাচর বলেন না। আমি যখন এসে গেছি তখন পুতুলটা আর চোরামি করতে পারবে না। আমার পড়া হয়ে গেলে আমি ওর পড়ার দায়িত্ব নিয়ে নিব। উফ ভাইয়া তুমিও শুরু করো না। এমনিতেই 6টা শিক্ষক আসছে পড়াতে, আবার তুমিও। আমি এইবার শেষ হয়ে যাব। মাহিন অবাক হয়ে বলল, কি? এত শিক্ষকের কাছে পড়ো? আমার তো মাথা ঘুরে যাচ্ছে। আমি সামান্য একটা প্রাইভেট পড়তাম, আর বাসায় আম্মু পড়াতে আসলে তো আমি ঘুমিয়ে পড়ি। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া হাসতে হাসতে বলল, তাহলে তো ভাইয়া তুমিও আমার মতো পড়াচোর। একটু একটু পড়াচর না হইলে হয় না? ভাইয়া পরাচর হইলেও ভাইয়া সবকিছুতেই ফার্স্ট। মাহিন আতিয়ার হাত সরিয়ে দিয়ে বলল, আচ্ছা থাকো, তোমরা গল্প করো, আমি রুমে যাব, ঘুম পাচ্ছে। মাহিনের পিছন পিছন রাফিয়ে গেল। মাহিন রুমে গিয়ে শুয়ে পড়লো। রাফিও শুয়ে পড়ে। রাফি মাহিনকে বলল, তুই বললে দোষ, আমিও যাব। না। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে আতিয়ার মতো তুই করে বলতে পারেন না? তুমি ডাকটা ভালো লাগে না। আমি জানি তুমি কান্না করবে, তাই না? তুমি রাগ করব না। মাহিন আর রাফি দুজন টুকটাক কথা বলে 2টার দিকে ঘুমিয়ে পড়ে। সকালে মাহিন আম্মু বলে চিৎকার দিয়ে ওঠে। রাফি মাহিনের চিৎকার শুনে মাহিনকে বলে, রাগ না করলে তুই বলে ডাকতে পারবো। ভাইয়া আম্মু চলে যাচ্ছে। ভাইয়া আম্মুকে যেতে না করেন। আম্মু আমাকে ছেড়ে যাও না। মাহিন পাগলামি করতে লাগলো আর কান্না করতে লাগলো। রাফি মাহিনকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। মাহিনের সৎমা ওদেরকে ডাকতে ভিতরে ঢুকে মাহিনকে পাগলামি করতে দেখে মাহিনের সৎমা মাহিনকে জড়িয়ে ধরে বলল, মাহিন, এই তো, আমি কান্না করো না। আপনি আমার আম্মু না, আমাকে ছেড়ে দেন। আম্মু তো আমাকে ছেড়ে চলে গেল। মাহিন কথাটা বলে কানে ভেঙে পড়লো। মাহিনের কান্না দেখে রাফির অনেক খারাপ লাগলো। রাফি মাহিনের সৎমাকে জড়িয়ে ধরে বলে, পারবো। মাহিন কি হয়েছে? আম্মু
তুমি আমাকে ছেড়ে যেন চলে যাও না। দূর পাগল, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, এইটা নিয়ে পাগলামি করলে চলে? মাহিন শোনো, তোমার আম্মুকে যদি তুমি ভালো দেখতে চাও তাহলে তার জন্য নামাজ পড়ে বেশি বেশি দোয়া করো। এভাবে কান্না করে তার আত্মাকে কষ্ট দিও না। তুমি কি জানো তুমি যেভাবে কান্না করো এইটার জন্য তোমার আম্মুকে শাস্তি পেতে হবে, এমনকি তোমারও শাস্তি হবে। তুমি নিশ্চয়ই চাও না তোমার আম্মু শাস্তি পাক। এমনভাবে কান্না করা গুনাহ হয়, কান্না বৈধ, বাট হাউমাউ করে নিজেকে আঘাত করে কান্না করা জঘন্য অভ্যাস। মাহিন ওর সৎ মায়ের কথা শুনে চুপ হয়ে গেল, চোখ মুছে বলল, না, আমি আর কান্না করব না। আমি আমার আম্মুকে শাস্তি পেতে দিব না। আমি আমার আম্মুর জন্য দোয়া করব। 1 বছর পর মাইন ভার্সিটি থেকে বের হয়ে সোজা আতিয়ার স্কুলে চলে যায়। আতিয়াকে নিয়ে বাসে চলে আসে। আতিয়া নিজের রুমে চলে গেল। মাইন ওর আব্বু আম্মুর সাথে কথা বলার জন্য ওর আব্বুর রুমের সামনে গিয়ে মাইন থমকে গেল। মাইনের সৎ আম্মু বলছে, মাহিনকে আমার ছোট আপার মেয়ের সাথে বিয়ে দিলে কেমন হবে? তুলি আর মাহিনকে অনেক সুন্দর মানায়। কি যা তা বলছো? দেখো, এইসব কিছু করার দরকার নাই। আমি চাই না আমার মতো আমার সন্তানের জীবনটা শেষ হয়ে যাক। কিসের জীবন শেষ হয়ে যাবে? তুলি কি খারাপ মেয়ে নাকি? তুলি তো ভদ্র নম্র একটা মেয়ে, মাহিনের সাথে বিয়ে হলে ভালোই হবে। হ্যাঁ, আমি জানি তুলি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু মাহিনের যদি আমার মতো ভালোবাসার মানুষ থাকে, আমি চাই না আমরা জোর করে মাহিনকে বিয়ে দেই। মাহিন বড় হচ্ছে, হতে থাক। ওর ভালোবাসার মানুষ থাকলে আমি তার সাথে ওকে বিয়ে দিয়ে দেবো। আমার মতো এমন হতে দেব না। সামান্য ভুলের জন্য আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমার সন্তানকে পেয়েছি ঠিক, কিন্তু তার মুখের হাসিটা আমি আনতে পারি নাই। তার যে বুকে চাপা কষ্টগুলো, সেগুলো দূর করতে পারি নাই। মাইন আর দাঁড়িয়ে না থেকে চলে আসে। মাইন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভাবতে লাগলো, আব্বু এটা কি বলল? ওনার সামান্য ভুলের জন্য অনেক কিছু হারিয়েছে। কিসের ভুল? আর আব্বু যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আমি কিভাবে হইলাম? আব্বু কি আম্মুর সাথে পরকিয়া করছে নাকি? ছি ছি, এসব কি ভাবস? মাইন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে রুমের লাইট দিয়ে ফ্রেশ হতে চলে গেল। মাইন সোজা আতিয়ার রুমে গিয়ে দেখে আতিয়া নাই। নিচে গিয়ে মাইন ওর সৎমাকে বলল, আম্মু, আতিয়া কোথায়? ওই কি পড়বে না নাকি? আজকেও আবার কোন বাহানা দিয়েছে? মাইন রাগী লুক নিয়ে কথাগুলো বলে। আতিয়া ভয়ে ঢুকলে কাউকে বলল, আপু তুমি থাকো, আমি আসছি, ভাইয়া রেগে গেছে। আতিয়া বসা থেকে উঠে পড়ল। ভাইয়া সরি, আসলে আপু এসেছে তাই আপুর সাথে কথা বলছিলাম, আর তুমি তো ঘুমিয়ে গেছিলে। রূপা আর তার চাচাত বোন পিছনে ঘুরে মাহিনের দিকে তাকাতে মাহিন সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। রূপা মাহিনকে বলল, মায়া, এটা আমার একমাত্র দেবর মাহিন। আর মাহিন, এটা আমার চাচাতো বোন মায়া, আমার বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মায়ের কথাটা শুনে মাহিনের বুকের ভিতর চিনচিন করে ব্যথা করতে লাগলো। মাহিনের দম বন্ধ হয়ে আসতে লাগলো। মাহিন মায়াকে কিছু বলতে যাবে, সাথে সাথে রবিন রুমে এসে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। রবিন, তুমি এখানে? আপনি এখানে কি করছেন? ও বুঝেছি। রবিন, মায়া, তোরা একে অপরকে চিনিস? ওই তো আমার স্টুডেন্ট ছিল। ম্যাম, আপনি এখানে কি করছেন? মাইনের সাথে দেখা করতে আসছেন নাকি? আমি কেন কারোর সাথে দেখা করতে যাব? আমি এখানে আমার বোনের শ্বশুর বাড়িতে এসেছি। আপনার বোনকে? আমি তো এখানে ছোটবেলা থেকে থাকি, আপনার তো কোনোদিন দেখি নাই। মাহিন রবিনকে নোটটা দিলে এইটা দেখে মায়া অবাক হয়ে গেল। রবিন, কিসের নোট দিচ্ছ? ওর শরীর খারাপ ছিল, কিছু ক্লাস করতে পারে নাই, তাই আমার নোটগুলো দিয়ে দিলাম। মায়ের রাগ বেড়ে যেতে লাগলো। রবিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল। সবে হতভম্ব হয়ে গেল। রবিনের আম্মু কিছু বলতে যাবে, তখনই রূপা বলল, মায়া, এটা কি করলি? মায়া রবিনের কলার ধরে বলল, তোকে আমার খুন করতে ইচ্ছে হচ্ছে। তোরা যদি এত ভালো বন্ধু হয়ে থাকোস তাহলে সেই দিন তোরা দুজন ইচ্ছে করে আমার সাথে এমন করছিস, তাই না? হ্যাঁ, আমি সব মাহিনের কথা শুনে করছি। রবিনের কথা শুনে মায়া ওকে ছেড়ে দিল। মাইন কিছু বলতে যাবে, সাথে সাথে মায়া বলল, বাহ, অনেক সুন্দর। এটাই শোনার বাকি ছিল। আমাকে ছোট করতে তুমি খুশি হয়েছো তো? আমার সাথে জঘন্য কাজ করে খুশি তো তুমি? তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছো। আমার চাকরিটা চলে গেছে, 1 বছর ধরে আমি বেকার।
আমি কোথাও চাকরি করতে পারছি না শুধুমাত্র তোমাদের দুজনের জন্য। তুমি জানো আমার সংসার আমার টাকায় চলতো, 2 ভাই বোনের পড়াশোনার খরচ সংসার আমার টাকায় চলতো। আজ আমাদের কি অবস্থা হয়েছে, অন্যান্য জনের সাহায্য নিয়ে আমাদের চলতে হচ্ছে, ব্যাংকের টাকাও শেষের দিকে। কেন আমার সাথে এমন করলে? আমার কি দোষ ছিল? আমি তো শুধু তোমাকে। মায়ের কথাগুলো বলে কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। মায়ের কথা শুনে সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মাহিন নিজেকে কন্ট্রোল করতে পারল না। মাহিন মায়াকে ধরতে যাবে, সাথে সাথে মায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। খবরদার আমাকে টর্চার করবে না, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমার মুখ দেখতে চাই না। মায়া, বিশ্বাস করো আমি এসব কিছু করি নাই। রবিন আমার নামে মিথ্যা বলছে, আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। চুপ, একদম কথা বলবে না। ওইসব সত্যি বলছে। ওই যদি তোমার শত্রু হয়ে থাকতো তাহলে তোমাকে ওই নিজের নোট দিত না। আর দুজন তো একে অপরকে সহ্যই করতে পারো না, অথচ ওদের বাড়িতে এসে থাকছো। মায়া, আমার কথাটা বিশ্বাস করো, রবিন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আর এইটা ওর বাড়ি না, ওই সবাইকে মিথ্যা বলেছে। মায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। চুপ করো, আমি তোমার একটাও কথা শুনতে চাই না। মায়ের কথাটা বলে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলো। মাহিন মায়াকে থামানোর চেষ্টা করতে লাগলো। মায়ের রেগে বলে উঠল, আল্লাহর কসম, তুমি আমাকে আটকানোর চেষ্টা করলে আমি নিজেকে এখানেই শেষ করে দেব। মায়ের কান্না করতে করতে চলে গেল। মাহিন চোখের পানি ঝাড়তে ঝাড়তে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মায়েকে আর দেখা না গেলে মাহিনের রবিনের কথা মনে পড়ল। রবিন চোখ বন্ধ করে হাত মুঠো করে নিল। রবিন মাহিনের হাত মুঠো করতে দেখে ভয়ে মাহিনের সৎ মায়ের পিছনে গিয়ে বলল, মামনি আমাকে বাঁচান, মাহিন আমাকে মারবে। আমি যা বলছি সবই সত্য কথা। মায়ার সাথে তোমরা কি করছো? মাহিন রাগী লোক নিয়ে পিছনে তাকিয়ে রবিনের দিকে দৌড়ে যেতে লাগলো। রবিন দৌড়ে সিঁড়িতে উঠতে যাবে। মাহিন দৌড়ে গিয়ে রবিনের সামনে গিয়ে নাকে ঘুষি মেরে ফেলে দিল। রবিনের নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। রবিনের আম্মু ছুটে আসলে মাহিন রবিনকে লাথি দিতে লাগলো আর ঘুষাতে লাগলো। সবাই দৌড়ে এসেছে মাহিনকে ঠেকানোর চেষ্টা করতে লাগলো। মাহিনের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে। মাহিন মারতে মারতে বলল, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। তুই কেন আমার পিছনে লেগে আসোস? কলেজ লাইফ থেকে তুই আমার পিছনে লেগে আসিস, আমাকে প্রতিটা ব্যাপারে ফাঁসিয়ে দিস, আমার বাড়িতে থেকে আবার আমার উপরে জুলুম করস। আমি সব সময় তোকে ছেড়ে দিতাম শুধুমাত্র তোর আব্বু আম্মুর কথা ভেবে। আর আজকে তুই মাত্র অতিক্রম করছস। আমি আজকে তোকে মেরে ফেলবো। মাহিন আরেকটা মারতে যাবে, সাথে সাথেই রাফি মাহিনের আব্বু এসে দৌড়ে মাহিনকে ধরে সরিয়ে ফেলে। রবিনের আম্মু রবিনকে ধরে কান্না করতে লাগলো। রবিন বলল, তুই আমার সবকিছু কেড়ে নিস। তোর জন্য কলেজ লাইফ থেকে সবকিছুতে সেকেন্ড হতে হয়েছে। তুই আমার লাইফে আসার পর থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছিস। আমি তোকে কখনোই শান্তিতে থাকতে দিব না। আর তুই আমাকে মেরে ফেললেও তুই কখনোই ম্যামের মনে জায়গা পাবি না। আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। মাহিন আরো রেগে যেতে লাগলো। মাহিন বলল, ভাইয়া, আব্বু আমাকে ছেড়ে দেন, আমি ওকে মেরে ফেলবো। ওই আমার লাইফটা অতিষ্ঠ করে ফেলছে। তোমাদের মাঝে হয়েছেটা কি? আর ওকে মারলে মরে যাবে। পাগল হয়ে গেছো? শান্ত হও। রাগ জিনিসটা খুব খারাপ। আমিও তাহলে মাহিনের মতো হয়ে যাব। রহিম আঙ্কেল, রবিনকে হসপিটালে নিয়ে যান, ওর অবস্থা তো খারাপ হয়ে। রহিম রবিনকে নিয়ে যেতে লাগলো। রবিনের সারা মুখ দিয়ে রক্ত ঝরছে। রবিন নিজের পায়ে দাঁড়াতে পারছে না। রবিন মাহিনের দিকে তাকিয়ে বলল, ওকে এমন অসহায় দেখে ভালো লাগছে না। আমি এটাতেই জিতে গেছি। তুই তো ম্যামের মন থেকে বের হয়ে গেছিস। আমি জিতে গেছি। আমার কোনো ব্যথাই ব্যথা হচ্ছে না, নয় অনেক আনন্দ লাগছে। আমি তোকে এভাবে সবকিছু থেকে দূর করব। ভাইয়া, আব্বু ছাড়বে, ওর কথা শুনতে পারছো না? আমাকে তোমরা ছেড়ে দিবে, আমি ওকে খুন করে ফেলবো। মাহিন ছোটার চেষ্টা করতে লাগলো। এর ভিতরে রবিনকে নিয়ে চলে যায়। মাহিনকে ছেড়ে দিলে মাহিন দৌড়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে সব কিছু এলোমেলো করতে লাগলো। মাহিন কান্না করতে লাগলো। এদিকে মাহিনের আব্বু ভাইয়া বলল, রবিন আর মাহিন তো বেস্ট ফ্রেন্ডের মতো চলে, তাহলে আজ হঠাৎ কি হলো? আমি তো পুরোই অবাক। এরা দুইজন কত ভালো ফ্রেন্ডশিপ, অথচ এরা দুজন একে অপরের শত্রু। ভেতরে ভেতরে দুজন একে অপরকে দেখতেই পারে না। এই ম্যামকে কার মন থেকে বের হয়ে গেছে? মায়া ওদের ম্যাম? মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে
মাইনের সৎমা সবাইকে সবকিছু প্রথম থেকে বলল। মাইনের আব্বু ভাইয়া অবাক হয়ে গেল, রূপার দিকে তাকিয়ে বলল, কি বলছো? ওরা কি এমন করছে যে মায়ার চাকরি চলে গেছে? আমি তো জানিই না, মানে আমিও কিছু বুঝতে পারছি না। মাইনকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। বেচারি এখানে এসেছিল, আমি জোরাজোরি করে নিয়ে এসেছে উল্টা কান্না করে চলে গেল। ফেলেছে। মাইন্ড শান্ত হ। রূপা মায়া সাথে কথা বলে তো হয়। ওই কি বলবে, ওর সম্পর্কে কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে চায় না। হয় ওর কাছে যাও, গিয়ে শুনে আসো। তাহলে কি উপায়? উফ, অফিস থেকে এসেছি। তোমরা দুইজন যা ফ্রেশ হয়ে নাও। রাফি আর মাহিনের আব্বু চলে গেল। মাহিনের রুমে আতিয়া ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। মাহিনকে কান্না করতে দেখে আতিয়া আস্তে আস্তে মাহিনের কাঁধে হাত দিল। মাহিন আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বুনু, মানুষ কেন আমার সুখ সহ্য করতে পারে না? আমি তো রবিনের কোনো ক্ষতি করি নাই। সব সময় তো ওই আমাকে অপমান করত, আমার সাথে ঝামেলা করত, তারপরও কেন আমার এত বড় ক্ষতি করলো? আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে ওই মায়ের জীবনটাও নষ্ট করে দিয়েছে। আমি মায়ার সামনে কোন মুখে যাব? ওকে কিভাবে বোঝাবো আমি রবিনের সাথে মিলে কিছুই করি নাই? ভাইয়া শান্ত হও। ভাইয়া শোনো, মায়া আপু অনেক ভালো। তুমি একটা কাজ করতে পারো, তুমি মায়া আপুকে সাহায্য করতে পারো। তোমার জন্য আপুর চাকরি গেছে, সেখানে তুমি আপুকে চাকরির ব্যবস্থা করে আমি দিলে কখনোই নিবে না। ওই আমাকে ঘৃণা করে, আমি কোন মুখে ওর সামনে যাব? একটা কাজ করতে পারো, আম্মু সাহায্য নিতে পারো। তুমি যে ভার্সিটিতে পড়ো ওইখানে তো নতুন শিক্ষক শিক্ষিকা নেবে, তুমি আম্মু আর ভাবির সাহায্য না। মাহিন কথাটা বোঝার চেষ্টা করে চোখের পানি মুছে বলল। ধন্যবাদ বুনু, তুমি ভালো আইডিয়া দিয়েছো। মাহিন আতিয়াকে ছেড়ে দিয়ে বসা থেকে উঠল। আতিয়া কি বলল, আম্মু কি আমাকে সাহায্য করবে? আশা করি করবে তুমি। থাক, এখন যাব না। এখন গেলে আম্মু বুঝতে পারবে না, উল্টা উনিও ভুল বুঝবে আর অনেক ধরনের কথা জিজ্ঞেস করবে। তুমি যাও। তাও ঠিক। আচ্ছা ভাইয়া, আমাকে বলবে মায়া আপুর সাথে কি কেন আপু চাকরি গেছে আমাকে তুমি ছোট মানুষ, রুমে যাও। আতিয়া আর কিছু বলল না। আতিয়ার রুম থেকে চলে গেল। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে দেখে কাজের মেয়ে মাহিনের রুম পরিষ্কার করছে। মাহিন বারান্দায় চলে গেল, বাইরের দিকে তাকিয়ে থাকলো। 10টার দিকে মাহিনকে খাবার খেতে ডাকলে মাহিন গেল না। মাহিনের খাবার রেখে চলে গেল। মাহিন পড়ার চেষ্টা করলে পড়ার মনোযোগ আসলো না। মাহিনের সৎমা আসলে মাহিন নিচের দিকে তাকিয়ে থাকলো। মাহিন, জি বলেন। মাহিনের হাত নিজের মাথার উপর দিয়ে পড়ল। আমার মাথা ছুঁয়ে বল, আমি যা জিজ্ঞেস করব সব সত্যি কথা বলবি। আম্মু ছাড়েন, আমি কিছু বলতে চাই না। আমি যদি এখন তোর নিজের মা হতাম তাহলে তুই আমার সাথে এমন করতে পারতি না। আচ্ছা, বলে কি বলবেন? গুড। মায়া সাথে কি হয়েছিল? কেন মায়া চাকরি গেছে? আর রবিনের সাথে তোর কিসের শত্রুতা? মাহিন চুপ করে থাকলো। মাহিন কোনো কথা বলল না। মাহিনের সৎমা বলল, আমি তোকে পেটে ধরি নাই বলে কি আমার কোনো অধিকার নেই তোর বিষয়ে জানার? আমাকে কি তোর নিজের মায়ের মতো মনে হয় না? আমাকে কি বিশ্বাস করা যায় না? মাহিন ওর সৎমায়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি সব বলি আপনি আমাকে ভুল বুঝতে পারেন, আর আপনি আম্মু হন, আপনাকে আমি কিভাবে বলবো? শুধু এইটা বলতে পারবো আমি মায়াকে ভালোবাসি। মায়া তো তোর ম্যাম হয়, তাহলে তুই কিভাবে ভালোবাসতে পারস? হ্যাঁ ম্যাম হয়, কিন্তু আমরা একে অপরকে অনেক আগে থেকে ভালোবাসি। আমার আর মায়া ম্যামের অনলাইনে পরিচয় ছিল, আস্তে আস্তে ওনার সাথে কথা বলতে বলতে দুইজন একে অপরকে ভালোবেসে ফেলি। যখন কলেজে উঠলাম তখনই দুইজন অবাক হয়ে যাই। ওনার কাছে প্রাইভেট নেই, কারণ আমি সবসময় ওনার কাছে থাকতে চাইতাম। তোমার আম্মু জানতো এসব? না, আম্মু জানলে তো আমাকে মেরে ফেলতো। ও কিন্তু চাকরি গেল কেন? মাহিন তারপর সবকিছু খুলে বলল। মাহিনের সৎমা সব শুনে বলে উঠল, বাহ, এই না হলে রাহাতের রক্ত? আসলে তোদের রক্ত খুব খারাপ বুঝলি। বাপও যা করেছে ছেলেও তাই করে রেখেছে। যত সব ফালতু কোথাকার। মানে আবার কি? তুই তো বিয়ে করছস, আর তোর আব্বু তো তাও করে নাই। তোর আম্মু আব্বু সেম তোদের মতো কাণ্ড করেছিল, কিন্তু তোর মতো আবার শুধু তোর মায়ের উপরে দোষ চাপিয়ে দেয়নি। তোর আব্বু তোর আম্মুর বেস্ট ফ্রেন্ড ছিল, দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে। দুইজন যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তোর আব্বুর সাথে তোর দাদিমা দাদু আমার সাথে জোর করে বিয়ে দেয়।
আমার সাথে বিয়ে হওয়ার পর তোর আব্বু তোর আম্মুকে না জানিয়ে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে থাকে। রাফি হওয়ার 2 বছর পর যখন তুই পেটে আসোস, তখনই তোর আম্মু হসপিটালে গিয়ে আমাকে, তোর আব্বু আর রাফিকে দেখে ফেলে। মাহিন রাগে হাত মুঠো করে নিল। মাহিনের সৎমা বলতে লাগলো, তারপর সবাই জানাজানি হয়ে গেলে তোর আব্বু সবার ভয়ে আমাকে বেছে নিয়েছিল আর তোর আম্মুকে টাকা দিয়ে সরিয়ে দিয়েছিল। তোর দাদিমা অনেক অপমান করেছিল। সেই সব সহ্য করতে না পেরে তোর নানু মারা যায়। সেইখান থেকে তোর আম্মু তোকে নিয়ে অনেক দূরে চলে যায়। যাক, তুই যখন মায়াকে ভালোবাসোস, আমি তোকে আর মায়াকে আলাদা করব না, কারণ অন্য কারো সাথে ভালোবাসলে সেম তোর আব্বুর মতো করতে পারোস। শোন, আমি আগামীকাল মায়াকে আমার বাড়ি নিয়ে আসবো। মাহিনের সৎমার কথাগুলো বলে চলে গেল। মাহিন রাগে খাটের উপরে বসে নিচের দিকে তাকিয়ে বলল, আব্বুর এত বড় সাহস আমার আম্মুর সাথে এমন জঘন্য কাজ করছে। মাহিনের রাগে মাথায় রক্ত উঠে যেতে লাগলো। হঠাৎ করে মাহিনের আম্মুর শেষ কথাগুলো মনে পড়লো। মাহিন আস্তে আস্তে নিজেকে শান্ত করতে লাগলো। মাহিন মনে মনে বলল, আম্মু, তুমি এই জন্য সেদিন রাতে বলেছিলে আমি যেন আব্বুর গায়ে হাত না তুলি। তুমি জানতে আমি রেগে যেতে পারি। আম্মু যে মানুষটা তোমার সাথে এমন কাজ করছে, তারপর কিভাবে তুমি তাকে এত ভালোবাসতে পারো? আসলে নারীরা তাদের প্রিয় মানুষগুলোকে অসম্ভব ভালোবাসে। আমিও তো মায়ার সাথে অন্যায় করলাম, অথচ মায়া তখনও সবাইকে বলছিল আমার কোনো দোষ নাই, আমাকে ভালোবেসে গেছে। তোমরা এত আবেগীময় কেন? মাহিনের নিজের উপর রাগ হতে লাগলো। মাহিন সারা রাত শান্তিতে ঘুমাতে পারলো না। মাহিন নিজের কাছে প্রতিজ্ঞা করলো মাইকে আর কষ্ট পেতে দিবে না। মাইকে নিজের সমস্ত দিয়ে ভালোবেসে যাবে। মাইন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকাল 9টায় ঘুম ভাঙলে মাইন উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেল। ভার্সিটি ছুটি হলে আতিয়ার স্কুলের সামনে বাইক নিয়ে বসে থাকলো। আতিয়া অনেকক্ষণ পর বের হইলে মাহিন আতিয়াকে নিয়ে রওনা দিল। মাহিন আতিয়াকে বলল, বনু, আম্মু ভাবি কই গেছে জানো? বলা যায় না। কেন, আম্মু কলেজে যায় না। তাহলে তো আমি জানি না। আমি প্রাইভেটে পড়ে স্কুলে চলে ও আচ্ছা, খাবার খাইছিলে দুপুরে? এসেছি। ভাইয়া চটপট। ওয়েট, আম্মুকে আবার বলো না, বকা দিবে দুইজনকে। না, বলবো না। দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে চটপটি খেতে লাগলো। দুজন খাওয়া শেষ হলে মাহিন দোকানদারকে টাকা দিয়ে বাইকে দুজন উঠে বসার উদ্দেশ্যে বের হয়ে গেল। বাসার ভিতরে ঢুকলে আতিয়া নেমে পড়লো। মাহিন বাইকটা এক সাইডে রেখে চাবি নিয়ে আতিয়ার পিছন পিছন যেতে লাগলো। আতিয়া ভিতরে গিয়ে অবাক হয়ে গেল। রূপা আতিয়াকে দেখে বলল, কি ব্যাপার মাহিন, কোথায় তুমি একা? এই তো ভাবি, আমি কিছু হয়েছে কি? না, কিছু হয়নি। তোমাকে দেখতে পেলাম না, তাই বলছি। তুমি আবার ওইখান থেকে কোথাও চলে গেছো নাকি? ও আচ্ছা। মাহিন আর কিছু না বলে আতিয়ার হাত থেকে ব্যাগ নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। নিজের রুমে গিয়ে দরজায় ধাক্কা দিতে অবাক হয়ে গেল। মাহিন দরজা নক করতে করতে বলল, রুমের ভিতরে কেউ আছেন নাকি? দয়া করে দরজাটা খুলেন। মাহিন দরজা ধাক্কাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর জোরে ধাক্কা দিতে গিয়ে সাথে সাথে দরজা খুলে গেল। মাহিন নিজেকে সামলাতে না পেরে সামনে থাকা মানুষটাকে নিয়ে পড়ে গেল। মাহিন চোখ খুলে মায়াকে দেখে অবাক হয়ে গেল। মায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। ব্যথা পেলাম, এইভাবে কেউ ধাক্কা দেয়? মাহিন লাফ দিয়ে উঠে মায়ের হাত ধরে তুলে পড়ল। সরি, কিন্তু তুমি এখানে কেন, আমি আসাতে সমস্যা হলো নাকি? না, কি বলছো? তাহলে আর এখান থেকে এই রুমে আসলে নক করে আসবে, আর দেরি হইলে বুঝবে নামাজ পড়ছি বা কোনো কাজ করছি। আচ্ছা। মায়ের রুম থেকে বের হয়ে গেল। মাহিন কিছু বলার আর সুযোগ পেল না। মাহিনের রাতের কথাগুলো মনে পড়তেই মুখে হাসি ফুটে উঠল। মাহিন ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে নেমে গেল। নিচে নেমে মাহিনের সৎমাকে জড়িয়ে ধরে পড়ল। আই লাভ ইউ আম্মু। সবে অবাক হয়ে ভুরু কুচকে তাকালো। রাফি মাহিনের আব্বু হাসি মুখে ভিতরে ঢুকতেই দুজন অবাক হয়ে গেল। কি ব্যাপার মাহিন, আজ অনেক খুশি মনে হচ্ছে। মা ছেলে কি কাহিনী? আম্মু আমার বেস্ট আম্মু। আমি কি করলাম যে বেস্ট হয়ে গেলাম? আপনি আমার প্রিয় মানুষটাকে নিয়ে এসে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার উপরে রেগে থাকবেন। রাফি মাহিনের আব্বু অবাক হয়ে মায়ের দিকে তাকাতে কিছু বলতে যাবে, তখনই রূপা বলল, কি ব্যাপার রাবি, তোমরা আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? শান্তিতে একটু রেস্ট নেবো, ওটা ঝামেলা বেঁধে আছে।
মাহিনের আপু সবাইকে মিষ্টি দিতে লাগলো। মাহিন ওর সৎমাকে ছেড়ে দিয়ে বলল, কিসের মিষ্টি? কিসের মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে? আমাদের কোম্পানি 9 নাম্বার চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এইটাই তো খুশির সংবাদ। দেখেছো, নতুন বউ বাসায় নিয়ে আসলাম, আর খুশির সংবাদও চলে আসলো। মাহিনের সৎমায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলে উঠল, নতুন বউ মানে? মায়া আমার ছোট ছেলের বউ। আমি তো ভুলেই গেছি, আব্বু সবাইকে মিষ্টি না, মাহিনের বউ। কিভাবে? কিভাবে আবার? একটা কথা বলবো, তুমি যেমন তোমার মেজ ছেলেও সেম কাজ করেছো। বাপ কা বেটা বলে কথা। মাহিনের সৎমায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আতিয়া খুশি হয়ে বলল, ভালোই হয়েছে মায়া আপু আমার আমি তো সেদিন বললাম না আমার বড় ভাইয়া থাকলে মায়া আপুকে ইয়াহু আমার কথাই সত্যি। আতিয়া কথাটা বলে মায়াকে জড়িয়ে তোলো। মাহিনের আপু মাহিনের দিকে তাকাতে মাহিন মাথা নিচু করে ফেলল। মাহিনের আপু নিজেকে শান্ত করে বলল, বিয়ে যখন করবি আমাদের বলে, আমরা তোকে বিয়ে করিয়ে নিয়ে আসতাম। এভাবে না জানিয়ে বিয়ে করার কি দরকার ছিল? যাই হোক, বিয়ে যখন করছোস তখন আর কি করার, সুখে সংসার কর, ভালোবাসার মানুষকে নিজের করে রাখার চেষ্টা করিস, কখনোই প্রিয় মানুষকে কষ্ট দিস না। আর এভাবে আনার কি দরকার ছিল? তুই আমাদের ফোন করে বললে আমরা অনুষ্ঠান করে নিয়ে আসতাম। ওই নিয়ে আসে নাই, আমি আর রূপা গিয়ে নিয়ে এসেছি। মায়া তো আসতে চায় নাই। ওর আব্বু আম্মুকে সব বুঝিয়ে, মায়াকে বুঝিয়ে তারপর নিয়ে এসেছি। তোমার ছেলে যা করেছে না, শোনো, আমি ভাবছি আমি এবার মায়া আমার হয়ে প্রিন্সিপালের দায়িত্ব নেবে। আমি আর এই বয়সে কলেজে যাওয়া ভালো লাগে না, বাড়িতে থাকতে চাই। নাতি নাতনি হলে ওদের সাথে খেলাধুলা করব, সময় কাটাবো। দুজনকে বলে রাখি, আমার নাতি নাতনি লাগবে। মাহিনের সৎমায়ের কথা শুনে মায়ের রূপা লজ্জা পেয়ে গেল। সাথে মাহিন অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মায়া মাহিনের সৎ আম্মুকে বলল, আন্টি আমাকে চাকরি করতে দিবেন, এতে আমি অনেক খুশি। আপনার জায়গায় আমি বসাতে পারবো না, আমি অতটাও যোগ্য নই। আমি মানুষ দেখলে বুঝতে পারি কে কোথায় যোগ্য। তোমাকে এত কিছু ভাবতে হবে না। আর তোমার বড় বৌমা রাগ হচ্ছে নাকি আমার উপরে? না আম্মু, আমার কোনো রাগ হবে না। এটা তো খুশির সংবাদ, আমার চাচা তো বোন তো পাবে। আমাদের যা আছে আলহামদুলিল্লাহ। চাচুদের আর আমাদের অনেক পার্থক্য আছে, এমনিতেই চাচুকে সবাই অনেক ঠকিয়েছে। এইটা হলো আমার বড় বৌমা। ধন্যবাদ বৌমা, মনে হিংসা কখনো নিয়ে এসেছো না। না আম্মু, হিংসা কেন আনবো? আর আমার এইসবের বাহিরের কাজ ভালো লাগে না, বাসায় থাকতে ভালো লাগে। সবাই টুকটাক কথা বলতে লাগলো। রাফি আর মাহিনের আব্বু রুমে চলে গেল। মাহিন আর আতিয়া সোফায় বসলো। মাহিন কানে কানে আতিয়াকে বলল, আতিয়া, তোমার ভাবি কিন্তু অনেক ভালো মোমো বানাতে পারে। তুমি বলো, আমি বলে শুনতে নাও পারে। মাহিনের সৎমা ওদের ফিসফিস করতে দেখে বলল, কি ব্যাপার, দুজনে ফিস ফিস করে কি বলিস? না কিছু না মায়া আপু তুমি বলে হ্যাঁ পারি, একটু একটু। প্লিজ আমাদের কথাটা বলে মাহিন আর আতিয়া ছোট বাচ্চাদের মতো তাকিয়ে থাকলো। এইটা দেখে রূপা হাসতে লাগলো। মায়ের অনেক হাসি পেল, কিন্তু মাহিনের জন্য হাসলো না। মায়া বলল, আচ্ছা বানিয়ে দিব। মাহিন আতিয়াকে ইশারা করে আতিয়া বলল, আপু এখন বানিয়ে দাও না, আমরা দুজন তোমার কাছে বানিয়ে দে দুইটাকে, না হলে ছাড়বই না। ভাবি, আপনি পাকোড়া ভেজে দেন না? আপনার হাতে পাকোড়া অনেক মজা লাগে। ওরে শয়তান, আমাদের দুই বোনকে দিয়ে খাটিয়ে নেওয়ার ধান্দা। হি হি হি। তোমরা দুজনে আমাদের সাথে আসো, বসিয়ে তো খেতে দেবো না। মাহিন আতিয়া রূপা মায়ের সাথে রান্না করে গেল। আতিয়া রূপাকে সাহায্য করতে লাগলো। মাহিন মায়াকে সাহায্য করতে লাগলো। রাফি এসে বলল, মুখ করাও। কি, মায়া তো মাহিনের ভাইয়া ভাবি তোমাকে দরকার সাহায্য করো। আতিয়া কথাটা বলে দৌড়ে চলে গেল। রাফি রূপাকে সাহায্য করতে আসলে রূপা রাফি দুইজন দুষ্টামি করতে লাগলো। মাহিন মায়া ওদের দেখে হাঁ করে তাকিয়ে আছে। মাহিন মায়ের দিকে তাকিয়ে মায়া বলল, খবরদার, যা মাথায় নিয়ে এসেছো ছেড়ে ফেলে দাও, আমার সাথে দুষ্টুমি করতে আসবে না। কই, কি ভাবছি এত রেগে যাও কেন? আমি তো ভালো ছেলেদের মতো কাজ করছি। কাজ করো। রাফি দুষ্টামি করে রূপার নাকে গালে ময়দা লাগিয়ে দিলে রূপা রাফিকে লাগিয়ে দিতে যাবে।
রাফি দৌড়ে পালিয়ে যেতে নিলেই রূপা রাফির টি শার্ট ধরে টেনে নিয়ে এসেছে। রাফির টি শার্ট দিয়ে মুছে ফেলো। চারজন হাসতে লাগলো। মাহিন রাফিকে বলল, ভাইয়া আমি কিন্তু তোমার ছোট ভাই, একটু দেখো আমাদের। ম্যাম, আমি কি কোনো সাহায্য করব? আমি কি তোদের দিকে অপমান। মাহিনের কথা শুনে হেসে উঠল। মায়া ওইদিকে পাত্তা না দিয়ে কাজ করতে লাগলো। চারজন কাজ করা শেষ হলে মাহিন আর রাফি রান্নাঘর থেকে বের হয়ে গেল। দুইজন সোফায় বসে পড়ল। মাহিনের আব্বু আর সৎমা এসে সোফায় বসে পড়ল। অনেক সুন্দর ঘ্রাণ পাচ্ছি। আমার দুই বৌমা কি রান্না করে? ছোট ভাবি মোমো সিঙ্গারা আর রূপা ভাবি। বাহ, আমাদের এখন ভালো হয়েছে, বাসায় দুই বৌমার রান্না খাবো। মায়া রূপা সব কিছু নিয়ে আসলো। মাহিনকে মায়াকে সাহায্য করলো। সবাই বসে খেতে লাগলো। আত্মীয় পড়লো। পকোড়া করেছে, আসলে অনেক। সবাই খাইলো আর প্রশংসা করতে লাগলো আর গল্প করতে লাগলো। 8টার দিকে মায়া রূপা কাজের মেয়েদের সাথে রান্না করতে লাগলো। মাহিন আতিয়াকে পড়তে লাগলো আর নিজে পড়তে লাগলো। পড়া শেষ করে আতিয়া নিজের রুমে চলে গেল। মাহিন রুমে শুয়ে রবিনের কথা ভাবতে লাগলো। মাহিন শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল, নিচে চলে গেল। নিচে গিয়ে পড়লো। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাবি রাত করে? এখন বের হওয়ার দরকার নেই। আম্মু একটু কাজ আছে, যেতে হবে, তাড়াতাড়ি চলে আসবো। কথাটা বলে বাইরে চলে গেল। বাইক নিয়ে সোজা হসপিটালে চলে গেল। রবিনের কেবিনে গেলে দেখে রবিন বেডে শুয়ে আছে, হাতে আর শরীরে ব্যান্ডেজ করা। রবিন মাহিনকে দেখে বলল, দেখ মাহিন, আমার শরীরে হাত দিবি না, এমনিতে হাতের হাড্ডি ছড়ে গেছে, ঠিক হবে কিনা তাও জানি না। কুল, নড়াচড়া করিস না, আমি তোকে দেখতে এসেছি, তোর ক্ষতি করতে আসি নাই। কি সত্যি বলছিস নাকি? হ্যাঁ সত্যি বলছি। ডাক্তার কি বলছে, হাত ফোলা ঠিক হয়েছে কি? না, আরো কিছুদিন থাকতে হবে। কুত্তা কম মারছস। তুই ভালো করে জানোস আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তুই কেন মায়াকে মিথ্যা বললি? সেদিন মিথ্যা না বলে তোর আজ এমন কিছু হতো না। ভালো করছি, তোর এত সুখ আমার সহ্য হয় না। যেখানে আমি তোকে নিয়ে হাসি তামাশা করছি, সেখানে কিনা তুই রাহাত আঙ্কেলের ছেলে, এটা তো আরো মেনে নেওয়া যায় না। মাহিন রবিনের কথা শুনে হাসতে লাগলো। রবিন অবাক হয়ে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, হাসি কেন? আসবো না, তোর মতো শত্রু একটাও দেখি নাই। মানে বিশ্বাস কর, তুই না অনেক ভালো। কি? আমি কিভাবে ভালো হইলাম? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ পাগল হয়েছি, তুই সত্যি অনেক ভালো। বাট তোর সমস্যা কি জানোস? কি? তোর সমস্যা, তুই সব কিছুতে ফার্স্ট হতে চাস, সব কিছুতে আগে থাকতে চাস। হিংসা বেশি তোর মনে, বাট তাছাড়া অনেক ভালো তুই, সরল সোজা। হিংসা করলে সে আবার ভালো হয় কিভাবে? শোন, তুই যদি খারাপ হইতি তাহলে সবসময় অন্যায় করে সেইটা প্রকাশ করতি না। তুই বুদ্ধিমান হইলে মার খেয়েও আবার আমার ফ্যামিলির সবার সামনে ওইসব কথা বলতি না। এমনকি খারাপ হইলে আমার আম্মুর খাটিয়া ধরতে আসতি না। এমনকি আমাকে সান্ত্বনা দিতি না। মাঝে মাঝে আমাকে একদম ভাইয়ের মতো প্রোটেক্ট করস। আবার যখনই তোর মাথায় শয়তানের লাড়া দেয় তখনই উল্টাপাল্টা কাজ করস, আমাকে বিপদে ফেলে দিস। তাতে ভালো মানুষ হয়ে গেলাম নাকি? তুই ভুলে গেছিস তোর আম্মু আমার প্রিয় ম্যাম ছিল, তাই আমি তার খাটিয়া ধরতেই পারি। তা পারস, বাট আমি অনেক ভেবে দেখলাম তুই তখনই আমার সাথে শয়তানি করছস যখন দেখছস আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম। কেউ আমার প্রশংসা করলে তুই সেইটা সহ্য করতে পারস না। হ্যাঁ, তোর ভালো কিছু হোক এইটাই আমি চাই না। ওকে, একটা কাজ করা যায়। আজ থেকে তুই আমার শত্রু হয়ে থাক, আমি আর তুই একসাথে পড়াশোনা সব কিছু করব। দরকার হইলে আমি সেকেন্ড হব, তুই ফার্স্ট হ। আমার এইসবের কোনো চিন্তা নাই। ফার্স্ট যে হতে হবে এর কোনো মানে নাই, বাট মায়ার দিকে ভুলেও নজর দিবি না। আমি ওইরকম ভিক্ষা করে ফার্স্ট হতে চাই না। আমি বুঝে গেছি আমার এইসব ঠিক হয় নাই। আমি আর তোর পিছু লাগবো না, তাই বলে ভাবিস না তোর মারের ভয় এমন বলছি। মাহিন রবিনের কথা শুনে হাসতে লাগলো। রবিন ভাব নিতে গিয়ে ব্যথা পাইলে মাহিন রবিনের ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিতে লাগলো। দরজার আড়াল থেকে রবিনের আব্বু আম্মু দেখে খুশি হলো। রবিনের সাথে মাহিন বন্ধুত্ব করে নিল। রবিনের সাথে কিছুক্ষণ কথা বলে বলল, তাহলে থাক, শত্রু আমি বাসায় যাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার সাথে শত্রুতা করতে চলে আয়। ওকে যা। দুজন হেসে ফেল। মাহিন বিদায় নিয়ে রবিনের আম্মু আম্মুর হাতে কিছু টাকা দিয়ে বাসে চলে গেল। দরজার কলিং বেল বাজলে মায় এসে খুলে দিল। মায়ে কিছু না বলে চলে যেতে লাগলো। মাহিন মায়াকে বলল, সবাই ঘুমিয়ে গেছে নাকি?
হুম। তুমি ঘুমাও নাই কেন? খাবার খাইছো? ঘুম আসে নাই তাই। আচ্ছা। মায়া খাবার টেবিলে খাবার বেড়ে দিয়ে চলে গেল। মাইন খাবার বেশি করে নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে মায়া কাইত হয়ে শুয়ে আছে। মাইন টেবিলের উপর খাবারটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শার্ট খুলে টি শার্ট পরে মায়ের পাশে বসলো। মায়ের কিছুটা পিছিয়ে গেল। মাহিন বলল, তুমি মনে হয় খাও নাই, উঠো খাওয়াই দেই। এত ন্যাকামি ভালো লাগে না। আমি খাই বা না খাই ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার। কাউকে বলি নাই আমাকে খাইয়ে দিতে। মায়া, আমি রবিন, যা বলছে সব মিথ্যা কথা। আমি কিছু শুনতে চাই না। আমি নিজের কানে তো শুনেছি তুমি সবার সামনে বলছো যে মেয়ে বিয়ের আগে শরীর দিতে পারে তাকে তুমি বিয়ে করতে চাও না। এর থেকে আর কি প্রমাণ লাগবে? মাইন মাথা নিচু করে ফেলো। মাইন খাবার রেখে লাইট অফ করে পাশে শুয়ে পড়লো। মায়ও কিছু বললো না। মাইন অনেকক্ষণ চুপ থেকে মনে মনে ভাবলো, না, এভাবে চুপ থাকা যাবে না। যেভাবে হোক ওর রাগ অভিমান ভাঙাতে হবে। মাইন আস্তে আস্তে মায়ের পেটের উপর হাত রাখলো। মায়ের হাত এক ঝটকায় সরিয়ে দিল। মাহিন মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। মায়ের শরীর দিতে লাগলো আর বলল, মাহিন ছাড়ো, না হলে কিন্তু আমি চিৎকার দিব। মায়া, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে লাস্টবার একবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দে তুমি। দরকার নাই। প্লিজ দেও না একবার সুযোগ, প্রমিস করছি আর কখনোই ছেড়ে যাওয়ার কথা বলবো না। মায়া, তুমি তো জানো আমার আম্মু কত রাগী ছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম কেউ যদি আম্মুকে বলে দেয় পরে তো আম্মু আমাকে অনেক মারবে আর কষ্ট পাবে। আম্মু কষ্ট পাবে ভেবে আমি বিয়ে করতে চাই নাই। কিন্তু ভাগ্যক্রমে আম্মু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। আর কেউ বকাও দিবে না, কেউ মারবেও না। মাহিন কথাটা বলে মায়াকে ছেড়ে দিল। মায়া মাহিনকে বলল, ম্যামের মৃত্যুটা আমিও মেনে নিতে পারছি না। আমি যখন রূপা আপুর আন্টির থেকে শুনলাম আমি যেন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মানতে কষ্ট হচ্ছিল যে ম্যাম এই দুনিয়াতে নাই, যে জন্য আমি এখানে এসেছি। কারণ আমি নাকি ম্যামকে ছাড়া তুমি কিছু বোঝো না। কারণ আমি জানি ম্যামকে ছাড়া তুমি কিছু বোঝো না। ম্যামকে হারিয়ে হয়তো তুমি একেবারে ভেঙে পড়েছো, তাই আমি এখানে এসেছি। কিন্তু তাই বলে তুমি আমার কাছে থাকবে না, আসবে না, তোমার দেখাশোনা করার জন্য আসতে রাজি হয়েছি। মাহিন খুশি হয়ে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তার মানে তুমি আমাকে ঘৃণা করো না? তখন রাগের বশে বলেছিলে জান একবার যখন এসেছো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্রমিস করছি আর কোনোদিন তোমার হাত ছেড়ে দিব না। দিব না, ছাড়ো। মায়ের কণ্ঠ চেঞ্জ হওয়া দেখে মাহিন বুঝতে পারলো মায়ের এইটা মন থেকে বলছে না। মাহিন মায়ের উপরে উঠে মায়ের গলায় কিস করতে লাগলো। মায়ের প্রথমে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরে আর দিল না, শুধু মুখে বলতে লাগলো, ছাড়ো বলছি। ছেড়ে দিব, আগে বাবা হওয়ার জন্য ব্যবস্থাটা করে নেই। আম্মু কি বলছে শুনো নাই? বলছে তার নাতি নাতনির দরকার। মায়ের লজ্জা পেয়ে গেল আর মাহিন মায়ের সারা শরীরে কিস করতে লাগলো। মায়ের আস্তে আস্তে মাহিনের সাথে সুখের সাগরে ভেসে যেতে লাগলো।